ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের একটা নতুন চ্যাপ্টার শুরু হবে। আগের ডেটে তোমাদের সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভের যেগুলো ছিল সমস্ত অঙ্ক করে দেওয়া হয়েছে। আজ তোমাদের স্পর্শক অভিলম্ব চ্যাপ্টারটা শুরু হবে। দেখো, স্পর্শক অভিলম্ব চ্যাপ্টারটা করানোর আগে আমি দু একটা কথা বলছি। দেখো, আমরা কি বলছিলাম যে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের যে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ কোথায় কোথায় ইউজ করা হয়, মানে ডেরিভেটিভটা কোথায় কোথায় ইউজ করা হয় বলো তো। যে এখানে বলছিলাম যে অ্যাপ্লিকেশান অফ ডেরিভেটিভ মানে ডেরিভেটিভকে কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয়। আমরা প্রথম বলছিলাম যে 1 নম্বর বলছিলাম যে কোনো বৃদ্ধির হার নির্ণয় করার ক্ষেত্রে ডিআই বাই ডিএক্স নির্ণয় করার ক্ষেত্রে হার পরিমাপক হিসাবে আমরা ডেরিভেটিভকে ইউজ করতে পারি, এটা একটা বলেছিলাম। 2 নম্বর কি বলছিলাম, অবকল ত্রুটি আসন্ন মান নির্ণয়ের ক্ষেত্রে ডেরিভেটিভকে আমরা ইউজ করতে পারি। 3 নম্বর দেখো, 3 নম্বর কি বলছিলাম, 3 নম্বর বলছিলাম স্পর্শক ও অভিলম্ব নির্ণয়ের ক্ষেত্রে স্পর্শক ও অভিলম্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা ডেরিভেটিভকে ইউজ করতে পারি। অভিলম্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা ডেরিভেটিভকে ইউজ করতে পারি। 4 নম্বর কি বলছিলাম, 4 নম্বর বলছিলাম যে ইনক্রিজিং আর ডিক্রিজিং চেক করার জন্য কোনো একটা ফাংশন ইনক্রিজিং কিংবা ডিক্রিজিং কিনা তা চেক করার জন্য আমরা ডেরিভেটিভকে ইউজ করতে পারি। আচ্ছা, 5 নম্বর কি বলছিলাম, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম নির্ণয়ের জন্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম নির্ণয়ের জন্য আমরা ডেরিভেটিভকে ইউজ করতে পারি। তো কি বললাম, ডেরিভেটিভ কোথায় কোথায় ইউজ হয়। ডেরিভেটিভ 1 নম্বর হচ্ছে হার পরিমাপক নির্ণয়ের ক্ষেত্রে, 2 নম্বর হচ্ছে অবকল ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে, 3 নম্বর হচ্ছে স্পর্শক অভিলম্ব নির্ণয়ের ক্ষেত্রে, 4 নম্বর হচ্ছে ইনক্রিজিং ডিক্রিজিং চেক করার জন্য, 5 নম্বর হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম নির্ণয়ের ক্ষেত্রে ডেরিভেটিভকে ইউজ করা হয়। দেখো, এই দুটো চ্যাপ্টার আমরা সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ চ্যাপ্টারে আমরা করে নিয়েছি। এই দুটো চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে। 3 নম্বর চ্যাপ্টার যেটা আছে স্পর্শক অভিলম্ব, এইটা আমাদের আজকে হবে। স্পর্শক অভিলম্ব চ্যাপ্টারটা আজকে করানো হবে। তো স্পর্শক অভিলম্বটা কি বলছিলাম, যে স্পর্শক বলতে কি, স্পর্শক বলতে কোনো একটা ফাংশন আছে, সেই পয়েন্টে কোনো পয়েন্টের যদি স্পর্শক ড্র করা হয়, সেই স্পর্শকের প্রবণতা নির্ণয়ের ক্ষেত্রে কিংবা অভিলম্বের প্রবণতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা ডেরিভেটিভকে ইউজ করতে পারি। তো আজকে আমাদের কোনটা হবে, আজকে আমাদের অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের এই পজিশনটা হবে, স্পর্শক ও অভিলম্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা ডেরিভেটিভকে কীভাবে ইউজ করব। এবার দেখো আমরা কিভাবে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করব। দেখো, হেডিং দাও, স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয়। অভিলম্বের সমীকরণ নির্ণয়, সমীকরণ নির্ণয়। দেখো কিভাবে ট্যানজেন্ট আর নর্মালের আমরা সমীকরণ নির্ণয় করব, ইকুয়েশান নির্ণয় করব। দেখো ট্যানজেন্ট নর্মাল কীভাবে তৈরি করবো দেখো। আচ্ছা, ফার্স্ট কথা বলো যে স্পর্শক কাকে বলে, অভিলম্ব কাকে বলে। স্পর্শক কাকে বলে বলো তো। স্পর্শক বলতে বুঝি, ধরো কোনো একটা কার্ভ আছে, কোনো একটা কার্ভ ওয়াই ইকাল টু এফএক্স একটা ফাংশন আছে, ওয়াই ইকাল টু এফএক্স একটা ফাংশন আছে। এই ফাংশনের কোনো একটা বিন্দুতে যদি আমরা, ধরো এই একটা বিন্দু, এই বিন্দুতে যদি আমরা একটা রেখা টানি, যে রেখাটা কী হবে, এই বিন্দুটাকে টাচ করে যাবে, তাহলে সেই রেখাটাকেই বলা হয় স্পর্শক। এই যে রেখাটা টানছে এইটা হচ্ছে কি, এই বিন্দুতে স্পর্শক। দেখো স্পর্শক অসংখ্য হয়, কোন পয়েন্টে স্পর্শক সেটা মেনশন করতে হবে। যদি আমরা এই পয়েন্টে যদি স্পর্শক ড্র করি তাহলে দেখো এরকম টাইপের আসবে, যদি এই পয়েন্টে স্পর্শক ড্র করি তাহলে এইটা আসবে। তাহলে কোন পয়েন্টে স্পর্শক সেটা আমাদের মেনশন করতে হবে, কারণ এই স্পর্শকের প্রত্যেকটা স্পর্শকের সমীকরণ কিন্তু আলাদা। তো সুতরাং স্পর্শক ড্র করতে হলে আমাদের কোন পয়েন্টে স্পর্শক সেটা অবশ্যই আমাদের মেনশন করতে হবে। আচ্ছা, অভিলম্ব বলতে কি, অভিলম্ব বলতে ধরো এই স্পর্শকটা আছে তো, এইটা ধরো স্পর্শক, এই স্পর্শকের উপর একটা লম্ব টানবো, 90 ডিগ্রি রাখবো, এইটা হচ্ছে অভিলম্ব, এইটা হচ্ছে অভিলম্ব মানে নর্মাল। তাহলে আমাদের কার ইকুয়েশন বের করতে হবে, এই যে স্পর্শকগুলো আছে এই স্পর্শকের ধরো এই পয়েন্টে স্পর্শকটা সমীকরণ নির্ণয় করতে হবে। আর যদি অভিলম্ব বলে এই স্পর্শকের উপর লম্ব, এইটার অভিলম্ব নির্ণয় করতে হবে। দেখো অভিলম্ব এখানে অসংখ্য আছে, এখানেও যদি আমরা অভিলম্বটা নিই এটাও হবে, এই স্পর্শকের উপর আরেকটা অভিলম্ব হবে। তো সুতরাং কোন পয়েন্টে অভিলম্ব কিংবা কোন পয়েন্টে স্পর্শক সেটা অবশ্যই আমাদের পয়েন্ট মেনশন করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের জানতে পারলাম যে স্পর্শক আর অভিলম্ব বলতে কী বুঝি আমরা এখানে
জানতে পারলাম। আচ্ছা এবার চলে আসো যে স্পর্শক আর অভিলম্বের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করব। দেখো কোন একটা ফাংশন আছে, আচ্ছা এটা হচ্ছে ধরো ওয়াই অ্যাক্সিস আর এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা এক্স এটা হচ্ছে ওয়াই। আচ্ছা কোন একটা ফাংশন আছে ওয়াই ইকাল টু এফ এক্স, ওয়াই ইকাল টু এফ এক্স একটা ফাংশন আছে, ধরো এইটা হচ্ছে ওয়াই ইকাল টু এফ এক্স একটা ফাংশন। এই ফাংশনটা কি ওয়াই ইকাল টু এফ এক্স একটা ফাংশন। তাহলে দেখো এখানে স্পর্শকের সমীকরণ কীভাবে পাবো দেখো। আচ্ছা দেখো আমরা দুটো বিন্দু ধরে নিচ্ছি, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, আর আছে এই একটা বিন্দু, এই দুটো বিন্দুকে যোগ করে দাও। দেখো এই দুটো বিন্দুকে আমরা যোগ করে দিচ্ছি, যোগ করে এরকম বর্ধিত করে দাও, এই দুটো বিন্দু যোগ করে এরকম বর্ধিত করে দাও। তাহলে এই বিন্দুটা কি যোগ করে বর্ধিত করে দাও, এটা হচ্ছে একটা সরলরেখা। আচ্ছা এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। ধরো পি বিন্দু স্থানাঙ্ক এখানে ধরো x1, y1। আচ্ছা কিউ বিন্দু স্থানাঙ্ক কত x1 প্লাস ডেল্টা x1, y1 প্লাস ডেল্টা y1 ধরো। তাহলে এখানে পি কিউটা কি, পি কিউ হচ্ছে ওয়াই ইকাল টু এফ এক্সের পি কিউটা হচ্ছে এখানে জে। বুঝে ভালো করে, ওয়াই ইকাল টু এফ এক্স একটা ফাংশন আছে, একটা কার্ভ আছে, এই কার্ভের দুটো বিন্দু নিয়েছে, একটা পি বিন্দু একটা কিউ বিন্দু। পি বিন্দু স্থানাঙ্ক x1 y1, কিউ বিন্দু স্থানাঙ্ক x1 প্লাস ডেল্টা x1, y1 প্লাস ডেল্টা 1। এবার পি কিউ যোগ করে বর্ধিত করে দিলাম। তাহলে এখানে পি কিউটা একটা কী হবে, পি কিউ হচ্ছে এখানে ওয়াই ইকাল টু এফ এক্সের জে হবে। তাহলে লিখবে যে অতএব পি কিউ জে এর সমীকরণ, অতএব পি কিউ জে এর সমীকরণ। দেখো পি বিন্দু কিউ বিন্দু পেয়ে গেছি। আচ্ছা দুটো বিন্দু থাকলে আমরা কি করে তার এই সরলরেখার সমীকরণ পাবো বলো তো। এটা তো একটা সরলরেখা, যেটা কি একটা সরলরেখা। তাহলে এই সরলরেখার সমীকরণ আমরা কি করে পাবো। দেখো সরলরেখার সমীকরণ পেতে হলে দুটো বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ আমরা কোথায় পড়ে এসেছি বলো তো, ক্লাস 11-এ পড়ে এসেছি যে x1 y1, x2 y2 দুটো বিন্দু দেওয়া থাকলে সেই দুটো বিন্দু দ্বারা সংযোজিত সরলরেখার সমীকরণ কত হবে, y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। এটা আমরা কোথায় পড়ে এসেছি, ক্লাস 11-এ পড়ে এসেছি। তো সুতরাং এই চ্যাপ্টার করতে হলে আমাদের ক্লাস 11-এর স্থানাঙ্ক জ্যামিতির সমস্ত কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কারণ কোনো একটা বিন্দু দেওয়া থাকলে তার সরলরেখার সমীকরণ কী হবে, অধিবৃত্ত উপবৃত্ত পরাবৃত্ত সমস্ত কিছুর কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকতে হবে, তবেই কিন্তু এই চ্যাপ্টার করতে পারবে। তো দেখো আমি তো এখানে সব কিছু আমি দেখাতে পারবো না, তো আমি অঙ্ক করাতে করাতেই ক্লাস 11-এর কনসেপ্ট আমি বলবো, ঠিক আছে। কারণ সমস্ত কিছু 11-এর জিওমেট্রি বলা এখানে সম্ভব নয়। তো চলে আসে এবার, তাহলে পি কিউ জ্যার সমীকরণ কি, পি কিউ হচ্ছে দুটো বিন্দু, তাহলে পি কিউ জ্যার সমীকরণ কত হবে, ওয়াই মাইনাস y1 সমান, দেখো ওয়াই মাইনাস y1 সমান এম। আচ্ছা এম বলতে কি, এম বলতে হচ্ছে এই সরলরেখার প্রবণতা। তাহলে পি কিউ সরলরেখার প্রবণতা কত হবে, প্রবণতা কীভাবে বের করব, ওয়াই স্থানাঙ্কের বিয়োগফল ডিভাইডেড বাই এক্স স্থানাঙ্কের বিয়োগফল। তাহলে এম এর মান কীভাবে বের করব, ওয়াই স্থানাঙ্কের বিয়োগফল, এখানে ওয়াই স্থানাঙ্ক কত, এটা বিযুক্ত এটা, তাহলে ওয়াই স্থানাঙ্কের বিয়োগফল কত হবে, y1 প্লাস ডেল্টা y1 মাইনাস y1 ডিভাইডেড বাই এক্স স্থানাঙ্কের বিয়োগফল, এক্স স্থানাঙ্কের বিয়োগফল কত হবে, x1 প্লাস ডেল্টা x1 মাইনাস x1, x1 প্লাস ডেল্টা x1 মাইনাস x1, এটা হচ্ছে এম এর মান বাড়ালো, ইন্টু এক্স মাইনাস x1। আচ্ছা এখানে y1 কেটে দাও, x1 কেটে দাও, তাহলে কী হবে, y মাইনাস y1 সমান ডেল্টা y1 ডিভাইড বাই ডেল্টা x1 ইন্টু এক্স মাইনাস x1। তাহলে এটা কি, এটা হচ্ছে পি কিউ জ্যার সমীকরণ। এটা দেখো এটা কি, এটা হচ্ছে পি কিউ জ্যায়ের সমীকরণ কিন্তু। আচ্ছা তাহলে পি কিউ জ্যার সমীকরণ পেয়ে গেলাম। এবার চলে আসো, এবার যদি আমরা কিউ বিন্দুটা পি এর কাছে নিয়ে চলে আসি, কিউ বিন্দুটা আছে কোথায়, এইখানটাতে আছে কিউ বিন্দুটা। আমরা যদি কিউ বিন্দুটা ক্রমশ কমাতে কমাতে এইখানে যদি কিউ বিন্দু চলে আসে তখন পি কিউ জ্যাটা এরকম হবে, এইখানে যদি চলে আসে পি কিউ জ্যাটা এখানে হবে, যদি এর একদম কাছে চলে আসে তাহলে পি কিউ জ্যাটা কীরকম টাইপের হবে, এরকম টাইপের চলে আসবে। দেখো আমি কি বলছি, যদি পি বিন্দুটা কিউ বিন্দুটা টেন্স টু পি করে দেই, বুঝে ভালো করে, কিউ টেন্স টু পি,
কিউটা যদি পি এর কাছাকাছি চলে আসে তখন এই জ্যাটা কেমন হয় বলতো, যত কাছাকাছি আসতে থাকবে জ্যাটা এরকম টাইপের আসবে, এরকম টাইপের আসবে, একদম কাছে চলে আসলে পি কিউ জ্যাটা কেমন হয় বলতো, এরকম টাইপের চলে আসবে। দেখো পি কিউ জ্যাটা এরকম টাইপের হয়ে যাবে। এটা তখন পি কিউ জ্যাটা এখানে স্পর্শকে কনভার্ট হয়ে যাবে। যদি কিউ টেন্স টু পি করে দিই তখন কি হবে দেখো, তখন আর কি কি পরিবর্তন হবে দেখো। আচ্ছা এইটা কত বলতো, এইটা হচ্ছে y1, আর এইটা কত বলতো, এইটা হচ্ছে y1 প্লাস ডেল্টা y1 এই দূরত্বটা। আচ্ছা এইখান থেকে এই দূরত্বটা কত বলতো, এইখান থেকে এই দূরত্ব এটা হচ্ছে x1, আর এটা কত x1 প্লাস ডেল্টা x1, তাহলে এইটা হচ্ছে ডেল্টা x1। যদি কিউটা পির কাছে চলে আসে, কিউ বিন্দুটা যদি পির কাছে চলে আসে তখন দেখো যত কিউটা পি এর কাছাকাছি আসতে থাকবে তখন ডেল্টা x1 এর দূরত্বটা কমতে থাকবে, এবং কিউ বিন্দুটা একদম পি এর কাছে চলে আসলে তখন ডেল্টা x1টা কী হয়ে যাবে, ডেল্টা x1 টেন্স টু 0 হয়ে যাবে। আর কি কি হবে দেখো, যখন পি কিউ যেটা ছিল তখন যদি এখানে সাই কোণ করে তখন পি কিউ যখন স্পর্শক চলে আসবে, ধরো এখানে থিটা কোণ, প্রথমে থিটা ধরো, পি কিউ যেটা ধরো এখানে থিটা কোণ করেছে, যখন এটা কাছাকাছি চলে আসবে তখন কোনটা চেঞ্জ হয়ে যাবে, কোনটা কী হয়ে যাবে, তখন সায়ে কনভার্ট হয়ে যাবে, অন্য কোণে কনভার্ট হয়ে যাবে। এখানে ছিল ধরো 60 ডিগ্রি, এখানে চলে আসলে ধরো চলে আসবে 35 ডিগ্রি, কোণ চেঞ্জ হয়ে যাবে। তখন এক্ষেত্রে কোন একটা হবে, যখন স্পর্শক হয়ে যাবে তখন কোনটা চেঞ্জ হয়ে যাবে, তখন কি হবে, তখন থিটাটা কি যাবে, থিটাটা সায়ে কনভার্ট হয়ে যাবে। থিটাটা সায়ে কনভার্ট হলে আর কি কি হবে, তখন পিকিউ যেটা কি হয়ে যাবে বলতো, পিকিউ যেটা স্পর্শকে কনভার্ট হয়ে যাবে। কি স্পর্শক হবে, এটা যদি টি নাম দাও টিপিআর, তখন পিকিউ যেটা টিপিআর এ স্পর্শ হবে, স্পর্শকে কনভার্ট হবে। আর কি কি হবে, তখন দেখো তখন ডেল ওয়াই বাই ডেল এক্স এই মানটা কী হবে বলতো, ডেল ওয়াই বাই ডেল এক্স ওয়ান এই মানটা তখন কী হয়ে যাবে, ডিআই বাই ডিএক্সে কনভার্ট হয়ে যাবে। স্পর্শক হলেই এটা কী হয়ে যাবে, ডিআই বাই ডিএক্স হয়ে যাবে অ্যাট x1, y1 এ। তখন এই ভ্যালুটা কী হয়ে যাবে, আমি কি বলছিলাম ডেরিভেটিভ চ্যাপ্টারে বলেছিলাম যে ডেল ওয়াই বাই ডেল এক্সের মানটা যখন এটা টেন্স টু 0 হয়ে যাবে তখন এর মানটা কী হয়ে যাবে, ডিআই বাই ডিএক্সে কনভার্ট হয়ে যাবে। এবার চলে আসো, এবার আমরা যদি এইটাতে আমরা ডেল x1 ইকুয়াল টু 0 পুট করি, এই যে ডেল x1 ইকুয়াল টু 0 আমরা যদি এই সমীকরণে পুট করি তখন এই সমীকরণটা কী হবে বলো, এই সমীকরণটা তখন হবে y মাইনাস y1 সমান, আমরা ডেল x1 ইকুয়াল টু 0 এখানে পুট করতেছি, এই পি কিউ জ্যাস সমীকরণে এখানে দেখাচ্ছি, তখন কি হবে। আচ্ছা এটা দেখানোর জন্য আমরা ডেল x1 ইকুয়াল টু 0 এখানে দেখানোর জন্য আমরা লিমিট নিব, লিমিট দিয়ে দেখাতে হয় এটা, যে ডেল x1 ইকুয়াল টু 0 এটা আমাদের লিমিট দিয়ে দেখাতে হয়, লিমিট ডেল্টা x1 টেন্স টু 0 ডেল y1 ডিভাইডেড বাই ডেল x1 ইন্টু এক্স মাইনাস x1। যখনই ডেল্টা x1 টেন্স টু 0 করে দিচ্ছি তখনই এই যে সরল রেখাটা আসতেছে এই সরল রেখাটা কিন্তু স্পর্শকে কনভার্ট হয়ে গেল। কি বলছি, ডেল্টা x1 যখনই টেন্স টু 0 পুট করে দিচ্ছি তখন এটা যে সমীকরণ থাকবে না, এটা তখন স্পর্শকের সমীকরণে কনভার্ট হয়ে যাবে। তাহলে কি হবে, y মাইনাস y1 সমান, তাহলে দেখো লিমিট ডেল্টা x1 টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাই কি, এটাই হচ্ছে ডিআই বাই ডিএক্স অ্যাট x1, y1, তারপর এখানে যেটা আছে থাকবে x মাইনাস x1। তাহলে এটাই কি হবে, তাহলে এটাই কি হলো, এটাই হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট, এটাই কি হলো, এটাই হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্টের সমীকরণ অ্যাট x1, y1। প্রথমে ছিল স্পর্শকের সমীকরণ, যখনই ডেল্টা x1 টেন্স টু 0 করে দিচ্ছি সেই স্পর্শকটা কিসে কনভার্ট, প্রথমে ছিল জ্যার সমীকরণ, যখনই ডেল্টা x1 টেন্স টু 0 পুট করেছি তখন জ্যাটা কী হয়ে গেছে, স্পর্শকের সমীকরণে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা এতটাও কিন্তু বোঝা গেছে নিশ্চয়ই। আচ্ছা এবার চলে আসো, আচ্ছা অ্যাকচুয়ালি দেখো আমি যেটা বলতে চাচ্ছি তোমাদের যে এটা যদি তোমরা দেখো, অ্যাকচুয়ালি স্পর্শক বলতে কী বলো তো, ধরো কোন একটা আছে এইখানে, অ্যাকচুয়ালি ডিআই বাই ডিএক্স কী বলো তো, ডিআই বাই ডিএক্স বলতে কী বুঝি বলো তো,
যদি না আমরা এখানে পয়েন্ট দেখাতাম, যদি ডিআই বাই ডিএক্স শুধু লিখে দিতাম, কি হতো বলো তো? দেখো ডিআই বাই ডিএক্স বলতে কি, ডিএক্স হচ্ছে সাধারণ স্পর্শকের প্রবণতা। সাধারণ স্পর্শক মানে কি, এখানে ডিআই বাই ডিএক্স হচ্ছে, এখানে আমরা অসংখ্য স্পর্শক টানতে পারবো। দেখো অসংখ্য স্পর্শক টানতে পারছি, তাহলে ডিআই বাই ডিএক্স কোন পয়েন্টে ডিআই বাই ডিএক্স যদি মেনশন না করি, তখন এটা হচ্ছে সাধারণ স্পর্শকের প্রবণতা বুঝাবে, সাধারণ স্পর্শকের প্রবণতা। তো যদি আমাদের এই পয়েন্টে স্পর্শকের প্রবণতা বের করতে হয়, তখন এই পয়েন্টটা এখানে পুট করে দেবো, তখন এই পয়েন্টে স্পর্শকের প্রবণতা পেয়ে যাব। একই রকম ডিআই বাই ডিএক্সে যদি আমরা এই পয়েন্টটা পুট করে দিই, তখন এই পয়েন্টে স্পর্শকের প্রবণতা পেয়ে যাবো, মানে এই স্পর্শকের প্রবণতা পেয়ে যাবো। একই রকম এইখানটা যদি আমরা ডিআই বাই ডিএক্স পয়েন্টটা এখানে পুট করে দিই, তখন এই স্পর্শকের প্রবণতাটা বুঝাবে। আচ্ছা দেখো এখানে এই সমীকরণটার দিকে একটু লক্ষ্য করো। এই সমীকরণটা যদি আমরা দেখাই, ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সির সঙ্গে যদি তুলনা করি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান যদি একটু কম্পেয়ার করি, আমরা সরলরেখার সমীকরণ কি জানি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান জানি। তাহলে এই স্পর্শকের সঙ্গে যদি এটা একটু কম্পেয়ার করো, দেখো এটার সঙ্গে এটা ঠিক আছে, এখানে এক্স মাইনাস এক্স ওয়ান ঠিক আছে, এখানে কী আছে বলতো, এখানে এম আছে, এম এর বদলে এখানে কি আছে, দেখো এখানে হচ্ছে ডিআই বাই ডিএক্স ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান। তাহলে এটাই হচ্ছে প্রবণতা। এখানে এম বলতে কি, এম বলতে প্রবণতা বোঝায়। তাহলে এখানে প্রবণতার বদলে কী আছে বলতো, ডিআই বাই ডিএক্স অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান আছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কোনো ফাংশনের ডেরিভেটিভটা তার প্রবণতার সঙ্গেই সমান হয়। কিছু বোঝা গেছে? সমীকরণটা জাস্ট একটু কম্পেয়ার করবে মনে মনে, যে এখানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ছিল, এখানে এম এর বদলে তো এইটা আছে, তাহলে এখানে যদি এম যদি প্রবণতা হয়, তাহলে এটাও এখানে প্রবণতা হবে। তাহলে এখানে এটা হচ্ছে ডিআই বাই ডিএক্সটা এখানে প্রবণতাই রিপ্রেজেন্ট করছে। তাছাড়া তোমরা ডিফারেন্সিয়েবিলিটি চ্যাপ্টারে একটা জিনিস পড়ে এসেছিলে, যে কোনো পয়েন্টের ডেরিভেটিভ ডিআই বাই ডিএক্স অ্যাট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এটা কি রিপ্রেজেন্ট করে, এটা রিপ্রেজেন্ট করে স্পর্শকের প্রবণতা রিপ্রেজেন্ট করে, স্পর্শকের প্রবণতা বোঝায়, প্রবণতা অ্যাট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বোঝায়। এও বলেছিলাম যে ডিফারেন্সিয়েবিলিটি চ্যাপ্টারে কোনো পয়েন্টের যদি আমরা ডেরিভেটিভ এক্সিস্ট হয়, ডেরিভেটিভের মান নির্ণয় করা যায়, তাহলে ওই পয়েন্টে ফাংশনটা কী হবে বলছিলাম বলতো, ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে, ওই পয়েন্টটা ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে, মানে অন্তর্কলন যোগ্যতা থাকবে ওই পয়েন্টে। যে পয়েন্টে ফাংশনটা ডেরিভেটিভ এক্সিস্ট করবে, ডেরিভেটিভ নির্ণয় করা যাবে, ওই পয়েন্টে ফাংশনটা কী হবে, ডিফারেন্সিয়েবল হবে। এও বলেছিলাম যে যদি কোনো পয়েন্টে ফাংশনের প্রবণতা পাওয়া যায়, মানে ডেরিভেটিভ এক্সিস্ট করে, ওই পয়েন্টে স্পর্শক ড্র করা যাবে। তাহলে এখানে স্পর্শকের প্রবণতা পাওয়া যাচ্ছে, মানে কি স্পর্শক ড্র করা যাবে এখানে অবশ্যই। ডিআই বাই ডিএক্স যদি এক্সিস্ট করে, তাহলে ওই পয়েন্টে অবশ্যই কী করা যাবে, স্পর্শক ড্র করা যাবে, স্পর্শক ড্র করা যাবে। বিপরীতভাবে এটাও বলেছিলাম যে কোনো পয়েন্টে যদি স্পর্শক ড্র করা যায়, যে পয়েন্টে যদি স্পর্শক ড্র করা যায়, তাহলে ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। বলেছিলাম ডিফারেন্সিয়েবল চ্যাপ্টারে এই জিনিসগুলো আমি একটু একটু কিন্তু বলেছিলাম, অনেক কিছু আলোচনা করা হয়েছিল সেখানে, যে কোনো পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট হলে ওই পয়েন্টে কী হবে, ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে এবং ওই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা যাবে। বিপরীতভাবে বলা যায় যদি কোনো পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা যায়, তাহলে ওই পয়েন্টে ফাংশনটা কী হবে, ডিফারেন্সিয়েবল হবে। আচ্ছা ছাড়ো এখানটা জাস্ট বুঝলেই হবে একটু। আর তাহলে কী হলো, এইটা মনে রাখবে, কোনো পয়েন্টে স্পর্শকের সমীকরণ সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখানে এম বলতে কি, ওই পয়েন্টে ডেরিভেটিভের মানটাকেই বোঝায়, ভিভিআই মনে রাখবে এই জায়গাটায়। আচ্ছা এবার চলে আসো অভিলম্বের সমীকরণ। আচ্ছা আমাদের কী কী লিখছিলাম, স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। স্পর্শকের সমীকরণ আমাদের হয়ে গেছে, এবার আমরা লিখব অভিলম্বের সমীকরণ। লিখো হেডিং দাও, অভিলম্বের সমীকরণ। অভিলম্বের সমীকরণ। দেখো অভিলম্ব বলতে কোনটা বোঝায়, দেখো একটু ছবিটা দেখো, এইটা যদি স্পর্শক হয়, স্পর্শকের উপর যেটা লম্ব হবে সেটাই হচ্ছে অভিলম্ব। স্পর্শকের উপর লম্ব মানে এখানে স্পর্শকের উপর লম্ব বলতে কোনটা, এটা হচ্ছে স্পর্শক, এর উপর লম্ব টানবো। দেখো ভালো করে লক্ষ্য করে, এর উপর যে লম্বটা আছে এইটাই হচ্ছে অভিলম্ব, এইটা হচ্ছে স্পর্শক, এইটা হচ্ছে অভিলম্ব। তাহলে দেখো এই অভিলম্বের সমীকরণ আমরা বের করব। আচ্ছা তাহলে কোনো সরলরেখার অভিলম্বটা কি, একটা সরলরেখা, কোনো সরলরেখার সমীকরণ বের করতে তার আমাদের প্রবণতা দরকার।
আর বিন্দুদের একটা আছে এখানে পি বিন্দু x1 y1, ধরে নাও এই বিন্দুর প্রবণতাটা হচ্ছে, এই সরলরেখার প্রবণতা অভিলম্বের প্রবণতা হচ্ছে m ধরে নাও। তাহলে এবার চলে আসো, অভিলম্বের প্রবণতা কত ধরছি, m ধরছি। লিখো এখানে অভিলম্বের প্রবণতা সমান m, এটা ধরে নিচ্ছি। আচ্ছা দেখো এই রেখা অভিলম্ব আর স্পর্শক, অভিলম্ব আর স্পর্শক কী বলতো, পরস্পর লম্ব। ছবিতে ভালো করে লক্ষ্য করো, অভিলম্ব আর স্পর্শক কী হচ্ছে, এখানে পরস্পর লম্ব হচ্ছে। আমি বলছিলাম ক্লাস 11-এ বলছিলাম সরলরেখা চ্যাপ্টার, দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাদের প্রবণতার গুণফল কত আসবে, -1 আসবে। তাহলে এখানে অভিলম্বের প্রবণতা কত, m, স্পর্শকের প্রবণতা কত, দেখো এই যে স্পর্শকের প্রবণতা কত বাড়াইছে, এইটা বাড়াইছে স্পর্শকের প্রবণতা di/dx at x1 y1, কারণ আমরা x1 y1 বিন্দুতেই বের করতেছি। di/dx at x1, y1, অভিলম্বের প্রবণতা m, এটা হচ্ছে স্পর্শকের প্রবণতা, এদের দুটোর গুণফল কত হবে, -1 আসবে। বুঝো ভালো করে, এদের দুজনের গুণফল কত আসবে, -1 আসবে। কেন, স্পর্শক আর অভিলম্ব পরস্পর কী হয়, লম্ব হয়, আর লম্ব হলে প্রবণতার গুণফল কত আসবে, -1 আসবে। অর m সমান, এটা গুণাচোদ গেলে কী হবে, ভাগ হবে, -1/di/dx at x1, y1। তাহলে আমাদের অভিলম্বের প্রবণতা পেয়ে গেলাম। অতএব অভিলম্বের সমীকরণ, অতএব ইকুয়েশন অফ নর্মাল, মানে অভিলম্বের সমীকরণ নর্মাল at x1, y1 সমান y মাইনাস y1 সমান m। m বলতে কি, অভিলম্বের প্রবণতা, অভিলম্বের প্রবণতা কত বাড়াচ্ছে, এইটা বাড়াইছে, -1/di/dx at x1, y1 ইন্টু x মাইনাস x1। আচ্ছা এটাকে যদি লৌটি দেয় কী হবে, এটাকে লৌটি দিলে y মাইনাস y1 সমান, এটা লৌটালে -dx/dy at x1, y1 ইন্টু x মাইনাস x1। দেখো এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ নর্মাল, এটাই হচ্ছে ইকুয়েশন অফ নর্মাল অ্যাট x1, y1, এটাই হচ্ছে ইকুয়েশন অফ নর্মাল অ্যাট x1, y1। তাহলে দেখো নর্মালের সমীকরণ পেতে হলে কী হচ্ছে, দেখো তো একটু লক্ষ্য করো, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, এটা হচ্ছে নর্মালের সমীকরণ, অভিলম্বের সমীকরণ। একটু লক্ষ্য করো দুজনের মধ্যে কী পার্থক্য আছে, দেখো এখানে y মাইনাস y1 আছে, এটা y মাইনাস y1 আছে, দেখো এখানে x মাইনাস x1 আছে, এখানেও x মাইনাস x1 আছে। আচ্ছা এখানে দেখো, এখানে di/dx at x1, y1 আছে, এখানটাতে লক্ষ্য করো এখানে মাইনাস আছে, এখানে প্লাস ছিল এখানে মাইনাস আছে, এবং এটাকে লৌটি দিয়েছে। কেন লৌটাচ্ছে, কারণ এই দুজনের গুণফল তো -1 আসছে, তাহলে এখান থেকে অভিলম্বের প্রবণতা কী হবে, উল্টে যাবে এবং সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে অভিলম্বের সমীকরণ পেতে হলে জাস্ট এখানে কি করব, এখানে যে প্রবণতাটা আছে সেটাকে লৌটি দিব, লৌটিয়ে সাইন চেঞ্জ করে দেবো, তবেই আমরা অভিলম্বের সমীকরণ পেয়ে যাব। আচ্ছা তাহলে আমরা এই দুটো মনে রাখবে যে স্পর্শকের সমীকরণ এটা, অভিলম্বের সমীকরণ এটা। তো একটা উদাহরণ দিয়ে বুঝালেই তোমরা এটা বুঝতে পারবে। তো দেখো একটা উদাহরণ দেখো, তাহলে কি বলেছে যে y = x² - 5x + 7 বক্ররেখার 4,7 বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা এটা কার সমীকরণ বলতো, y = ax² + bx + c, এটা অধিবৃত্তের সমীকরণ। তাহলে দেখো এর কি বলছে, 4,7 বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা স্পর্শকের সমীকরণ পেতে হলে কী বলছিলাম, স্পর্শক মানে কি, স্পর্শক মানে একটা সরলরেখা, তাহলে সরলরেখার সমীকরণ পেতে হলে কী হতে হবে, সরলরেখার সমীকরণ y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1, যেখানে x1, y1 বিন্দুটা জানা আছে, এখানে 4,7 হচ্ছে x1, y1 বিন্দু, শুধু কার মানটা জানা নেই, এখানে m এর মানটা জানা নেই। তাহলে m এর মানটা আমরা কী করে পাবো, m আমরা কীভাবে বের করবো বলছিলাম, m হচ্ছে m এর মানটা আমরা ডেরিভেটিভ করলেই পেয়ে যাবো, di/dx যে পয়েন্ট বলছে সেই পয়েন্টটা পুট করে দিলে আমরা m এর মান এখানে পেয়ে যাব। তাহলে আমরা ফার্স্ট কী করবো, এটাকে ডেরিভেটিভ করবো। তাহলে কি বলেছে, y = x² - 5x + 7, তাহলে ডেরিভেটিভ করো di/dx = 2x - 5,
তাহলে এটা স্পর্শকের প্রবণতা পেলাম। এবার কোন পয়েন্টে বলছে ওই পয়েন্টে স্পর্শকের প্রবণতা বের করো। এটা হচ্ছে জেনারেল স্পর্শক, অবশ্যই পয়েন্ট পুট করতে হবে, কারণ যে পয়েন্টে স্পর্শক বলছে ওই পয়েন্টে স্পর্শকের প্রবণতা বের করতে হবে। তাহলে ডিআই বাই ডিএক্স অ্যাট কত 4,7, তাহলে কত হবে 2 × 4 -5, 4 × 8 -5 কত 3। তাহলে এখান থেকে কী পেলাম, ডিআই বাই ডিএক্স অ্যাট 4,7 কত পেলাম 3 পেলাম। এটাই কি, এটা হচ্ছে স্পর্শকের প্রবণতা। 4,7 বিন্দুতে স্পর্শকের প্রবণতা কত, স্পর্শকের প্রবণতা সমান কি পেলাম 3 পেলাম। তো কি বলছে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে 4,7 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, অতএব 4,7 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, y মাইনাস y1 মানে 7 সমান m। তাহলে 4,7 বিন্দুতে m এর মান কত, m এর মান 3 × x মাইনাস x1। তাহলে এখানে গুণ করো, y মাইনাস 7 = 3x মাইনাস 12। তাহলে 3x ওয়াইটা গেলে কত হবে -y, -12 এধারে আসলে কত হবে +12, আর -7 = কত হবে 5। তাহলে এটাই কি ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট 4,7। আচ্ছা, আমাদের স্পর্শক পেয়ে গেলাম, এবার অভিলম্বের সমীকরণ বের করব। দেখো আমি কি বলছিলাম, স্পর্শকের প্রবণতা যা হবে অভিলম্বের প্রবণতা তার উল্টো হবে এবং সাইন চেঞ্জ হবে। যদি না বুঝতে পারেন আমি দেখাচ্ছি। দেখো অভিলম্বের প্রবণতা যদি আমরা m ধরে নিই, অভিলম্বের প্রবণতাটা কত ধরে নিচ্ছি, m ধরে নিচ্ছি। দেখো একটু ছবিটা দেখো, যদি আমরা অধিবৃত্তটাই আঁকি, জাস্ট অধিবৃত্তটা আমরা এরকম টাইপের আঁকলাম, ধরো এরকম টাইপের অধিবৃত্তটা আছে, সাপোজ এরকম। আমরা এই বিন্দুতে কী করছি, একটা স্পর্শক ড্র করেছি, যে এটা হচ্ছে 4,7, ধরো 4,7 বিন্দুতে স্পর্শক ড্র করেছি, যেটা স্পর্শকের সমীকরণ হচ্ছে এইটা। এবার অভিলম্বটা কোনটা, অভিলম্ব বলতে এই যে স্পর্শকটা আছে এই স্পর্শকের উপর লম্ব, এইটা হচ্ছে অভিলম্ব। তাহলে এর প্রবণতা m ধরে নেব। আর স্পর্শকের প্রবণতা কত বেরিয়েছে, স্পর্শকের প্রবণতা 3 বেরিয়েছিল। তাহলে অভিলম্বের প্রবণতা যদি m হয়, m আর এই স্পর্শকের প্রবণতার গুণফল কত হবে বলতো, m × 3, এদের গুণফল হবে -1। কেন, এরা পরস্পর লম্ব। তাহলে m এর মান কত হবে, m = -1/3। তাহলে অভিলম্বের প্রবণতা -1/3। অতএব অভিলম্বের সমীকরণ y মাইনাস y1, এটা কত বিন্দু 4,7, y মাইনাস y1 সমান m। অভিলম্বের প্রবণতা কত, -1/3 x মাইনাস x1। এখানে কোনাকুনি গুণ করলে 3y মাইনাস 21 = -x +4, এটা এদের আসলে কত হবে x + 3y = -21, ওদের গেলে +21 = 25। তাহলে এটাই কি, এটাই হচ্ছে অভিলম্বের সমীকরণ। আচ্ছা, আমি বলেছিলাম, আমি কিন্তু এটা দেখাচ্ছি প্রথম দেখাচ্ছি, অভিলম্বের প্রবণতা গুণ করে -1 করে দেখাচ্ছি, বাট আমি ডাইরেক্ট পুট করব যখন অঙ্ক করব। কীভাবে করব, এই যে 3টা আছে দেখো, 3টাকে লৌটি দিয়েছি, 3-এর নিচে 1 আছে, তাহলে লৌটার লেখা হবে 1/3 হবে, এবং সাইন চেঞ্জ করেছি। দেখো এই যে ওটা লক্ষ্য করো, জাস্ট প্রবণতাটা এখানে দেখো ওটাই আসবে, এখানে গুণ করে এখানে m এর মান বের করলে লৌটে যাবে এবং সাইনটা চেঞ্জ হয়ে যাবে। ডাইরেক্ট করব। নেক্সট দেখো, আমরা বিভিন্ন যেসব কনিক সেকশানগুলো আছে, ধরো বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, বিভিন্ন রকম যত কনিক সেকশান আছে, সমস্ত কনিক সেকশানে আমরা স্পর্শক ও অভিলম্বের সমীকরণ কী করে নির্ণয় করব আমি সমস্ত কিছু দেখাবো। আমি 2-1টা দেখাবো, বাকিগুলো অল্টারনেটিভভাবে ওভাবেই করা যায়। দেখো তাহলে লিখো, থিওরি বলে হেডিং দিতে পারো, থিওরি। যে প্রথমে আমি বৃত্ত দেখাচ্ছি, যে লিখবে যে x² + y² = a² বৃত্তের, এটা একটা বৃত্ত, এই বৃত্তের x1, y1 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করো। দেখো এটা বৃত্ত বলেছে। দেখো আমি আগের যে উদাহরণটা দিয়েছিলাম সেই উদাহরণের মতনই এটা করব, এটা নতুন কিছু নেই। যে অভিলম্বের কোন বিন্দুতে বলছে, x1, y1 বিন্দুতে বলছে, এই বিন্দুতে আমরা প্রবণতা বের করব। প্রবণতা কীভাবে বের করব, di/dx করে সেখানে এই বিন্দুটা পুট করে দেবো, তারপরে আমরা স্পর্শকের সমীকরণ পেয়ে যাব। তো দেখো কীভাবে হবে, দেখো যদি এটা x² + y² = a², আর এর ছবিটা কেমন হবে বলো তো, ছবিটা এরকম টাইপের আসবে, x² + y², এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে বৃত্ত,
যার এটা হচ্ছে কি, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র হচ্ছে 0,0। তাহলে এই বিন্দুতে ধরো এইখানে হচ্ছে x1y1 বিন্দুটা আছে, ধরো এইখানে x1y1 বিন্দুটা আছে, এখানে একটা স্পর্শক ড্র করেছি। দেখো এটা হচ্ছে স্পর্শক, এই বিন্দুটা কত x1, y1। তাহলে এই বিন্দুতে আমরা স্পর্শক ড্র করব। তাহলে স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। ফার্স্ট আমরা প্রবণতা বের করব। তাহলে কত হবে, x² + y² = a²। এখানে ডেরিভেটিভ করলে কত হবে, 2x + y² × 2y dy dx = 0। তাহলে উভয় পক্ষে 2 2 কী হয়ে যাবে, কেটে যাবে, ওদিকে ভাগ হয়ে যাবে। তাহলে dy/dx সমান কত হবে, dy/dx, এক্সটা ওদিকে গেলে কত হবে -x, ওয়াইটা গুণ আছে দ্বারা হলে ভাগ হবে। অতএব dy/dx অ্যাট, আচ্ছা কোন পয়েন্টে স্পর্শক ড্র করতে বলেছি, x1, y1 বিন্দুতে। তাহলে x1, y বিন্দুতে dy/dx এর মানটা বের করব। তাহলে x1, y1 সমান -x1 / y1। তাহলে ওই পয়েন্টে আমরা স্পর্শকের প্রবণতা পেয়ে গেলাম। এবার ওই পয়েন্টে আমরা স্পর্শকের সমীকরণ বের করব। অতএব x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, y - y1 সমান m বলতে কত, এটা হচ্ছে স্পর্শকের প্রবণতা, -x1 / y1 × x - x1। এখানে কোনাকুনি গুণ করো, y1 - y1², এখানে গুণ করলে কত হবে -x x1 প্লাস x1²। আচ্ছা এটা এধারে নিয়ে আসো, এধারে নিয়ে আসলে কত হবে, -x x1টা এধারে আসলে x x1 প্লাস y1, এটা ধরে গেলে কত হবে, x1² প্লাস y1², और x x1 প্লাস y1 সমান, দেখো এই মানটা কত বলো তো, x1² প্লাস y1² মানটা হচ্ছে a²। কেন বলো তো, একটু লক্ষ্য করো, আমি সাইডে লিখে দিচ্ছি কেন। দেখো x1 y1 বিন্দুটা দেখো কোথায় আছে, x1 y1 বিন্দুতে এই বৃত্তের উপর আছে, এই বৃত্ত বলতে কত, x² প্লাস y² = a²। তাহলে এই বৃত্তের উপর কি আছে, x1 y1 বিন্দুটা আছে। তাহলে x1, y1 বিন্দুটি বৃত্তের ওপর অবস্থিত, বৃত্তের ওপর অবস্থিত। কোনো বিন্দু যদি কোনো কার্ভের উপর অবস্থিত হয়, কি বললাম, কোনো বিন্দু যদি কোনো কার্ভের উপর অবস্থিত হয়, তাহলে ওই বিন্দুটা ওই কার্ভকে স্যাটিসফাই করবে। এই বিন্দুটা এই কার্ভের উপর অবস্থিত, তাহলে এই বিন্দুটা এই কার্ভের সমীকরণকে স্যাটিসফাই করবে, মানে x² প্লাস y² = a²কে এই বিন্দুটা স্যাটিসফাই করবে। তাহলে এই বিন্দুটা কী হবে, এই x আর y-কে স্যাটিসফাই করে ওখানে পুট করলে স্যাটিসফাই করবে, মানে x-এর জায়গায় x1 পুট করব আর y-এর জায়গায় y1 পুট করব, সমান a²। তাহলে দেখো, তাহলে এটার পরিবর্তে কত লিখছি, এটাই লিখছি। তাহলে এটাই কি, এটাই হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট, বৃত্তের স্পর্শকের সমীকরণ। আচ্ছা আমরা স্পর্শকের সমীকরণ পেয়ে গেলাম, এবার অভিলম্বের সমীকরণ বের করব। দেখো অতএব অভিলম্বের সমীকরণ কত হবে, x1, y1, এখানে অভিলম্ব বলতে কোনটা বলতে, এইটা হচ্ছে অভিলম্ব, এর সমীকরণ নির্ণয় করব। x1, y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ, দেখো y - y1 সমান m বলতে কি, এখানে অ্যাকচুয়ালি অভিলম্বের প্রবণতা, আমি দেখো ডাইরেক্ট বলছি, অভিলম্বের প্রবণতা কত হবে বলতো, এখানে স্পর্শকের প্রবণতা যদি এটা হয়, অভিলম্বের প্রবণতা এটা উল্টাবে আর সাইন চেঞ্জ হবে, এটা উল্টাবে সাইন চেঞ্জ হবে, এটা উল্টালে কত হবে, y1 x1 হবে, আর সাইন চেঞ্জ হবে, মাইনাসটা কী হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, ইন্টু x - x1। তাহলে এখানে কোনাকুনি গুণ করো, এখানে হবে x1 y, এখানে -x1 y1 সমান x y1, এখানে -x1 y1। দেখো x1 y1 কী হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এটা এধারে আসলে কত হবে, আচ্ছা এটাও ধরে নিয়ে চলে যাচ্ছি, x y1, এটা হতে গেলে -y x1 সমান 0। এটাই কি, এটাই হচ্ছে x² প্লাস y² = a² বৃত্তের অভিলম্বের সমীকরণ। তাহলে আমরা কি দেখলাম, স্পর্শকের সমীকরণ এটা, অভিলম্বের সমীকরণ এটা। একই রকমভাবে আমি বৃত্তের ক্ষেত্রে দেখালাম, একই রকমভাবে যদি এটা অধিবৃত্ত থাকে, y² = 4x হয়, তারও আমরা এইভাবেই করব, যে dy/dx বের করব, তারপরে তার প্রবণতা বের করে এইভাবেই সব এগোবো। অধিবৃত্তের ক্ষেত্রেও সেম হবে,
উপবৃত্তের ক্ষেত্রেও সেম হবে। উপবৃত্ত বলতে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার সমান 1। উপবৃত্তের ক্ষেত্রেও সেম হবে, পরাবৃত্তের ক্ষেত্রেও সেম হবে। সমস্ত কার্ভের ক্ষেত্রে, যত কার্ভ আছে সমস্ত ক্ষেত্রেই স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণ এইভাবেই নির্ণয় করা হয়। তো সেই জন্য আমি বাকিগুলো আর দেখালাম নি। তোমাদের বই এগুলো আছে যে অধিবৃত্তের কীভাবে নির্ণয় করা যায়, স্পর্শক অভিলম্বের সমীকরণ, পরাবৃত্তের কীভাবে নির্ণয় করা যায়, উপবৃত্তের কীভাবে নির্ণয় করা যায়, সমস্ত কিছু বইয়ে দেওয়া আছে। ঠিক এই প্রসেসেই করা আছে। তোমরা যদি দেখতে চাও তোমরা বইয়ে দেখে নিবে, আমি একটাই দেখিয়ে দিলাম। এবার দেখো, এবার যেটা আমি বলবো সেটা কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট, তোমাদের এমসিকিউর ক্ষেত্রে অনেক কাজে লাগবে। কি সেটা? দেখো, আমরা যে ট্যানজেন্ট বের করেছি, ট্যানজেন্ট বের করার ক্ষেত্রে কি করেছি, আমরা প্রবণতা নির্ণয় করেছি, তারপরে কোনো একটা বিন্দু দিয়ে কীভাবে সমীকরণ নির্ণয় করতে হয়, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান দিয়ে করেছি। কিন্তু আমাদের ট্যানজেন্ট বের করার শর্ট ট্রিক আছে। তো হেডিং দাও, শর্ট ট্রিক অফ ট্যানজেন্ট। শর্ট ট্রিক অফ ট্যানজেন্ট মানে স্পর্শক নির্ণয়ের শর্ট ট্রিক। দেখো দেখো এটা কিন্তু বইয়েই আছে, কোনো শর্ট ট্রিক বলে নয়। স্পর্শক বের করার শর্ট ট্রিক আমরা জানবো। দেখো, স্পর্শক নির্ণয়ের শর্ট ট্রিক শুধুমাত্র কনিক সেকশানে যেসব ইকুয়েশানগুলো আছে, কি বললাম, স্পর্শক নির্ণয়ের শর্ট ট্রিক শুধুমাত্র কনিক সেকশানে যেসব ইকুয়েশানগুলো আছে সেই সব ইকুয়েশানের ক্ষেত্রে এই শর্ট ট্রিকটি লাগবে। কার লাগবে শর্ট ট্রিক? কনিক সেকশানের ক্ষেত্রেই এই শর্ট ট্রিকটা লাগবে। কনিক সেকশান মানে কি? কনিক সেকশান মানে শঙ্কুচ্ছেদ মানে কি? শঙ্কুকে যদি ছেদ করা হয় তার যেসব ইকুয়েশানগুলো আসবে সেই ইকুয়েশানগুলোর ক্ষেত্রে ট্যানজেন্ট বের করার শর্ট ট্রিক আছে। আর কোনো ক্ষেত্রে শর্ট ট্রিক লাগবে না। কনিক সেকশান বাদে অন্য কিছু কার্ভ থাকলে তার শর্ট ট্রিক কিন্তু নেই। তাহলে ট্যানজেন্ট বের করার কাজ শর্ট ট্রিক শিখবো শুধুমাত্র কনিক সেকশানের যেসব কার্ভগুলো আছে সেই কার্ভগুলোর আমরা শর্ট ট্রিক শিখবো ট্যানজেন্ট বের করার। আচ্ছা, এবার চলে আসো কনিক সেকশানের মধ্যে কি কি আছে। দেখো, কনিক সেকশান মানে কি? দেখো, কনিক সেকশান তোমাদের ক্লাস 11-এ ছিল। কনিক সেকশান মানে হচ্ছে একটা কনিক, একটা কোণ। এটা কি এটা হচ্ছে একটা কোণ। একে যদি সেকশন করা হয় মানে একে যদি ছেদ করা হয়, দেখো ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে একটা কোণ। কোণকে যদি ছেদ করা হয় কি কি শেপ আসবে, দেখো কি কি আকার আসবে। ফার্স্ট দেখো, একটা কোণ আছে, ধরো এটা একটা কোণ, ধরো এটা একটা কোণ টাইপের, এটা হচ্ছে একটা কোণ। তাহলে এই কোণকে যদি আমরা এরকম ছুরি দিয়ে কেটে দিই, এরকমভাবে ছুরি দিয়ে কেটে দিই, কোণ মানে কি? যে আইসক্রিমের কোণ খেয়েছো সেটাই হচ্ছে এখানে কোণ। তাহলে একে যদি এইরকমভাবে ছুরি দিয়ে কেটে দিই, এরকমভাবে বলতে যদি আমরা এরকমভাবে ছুরি দিয়ে কেটে দিই, ছুরিটা যদি এরকমভাবে চালিয়ে দিই তাহলে উপরের তলটা কেমন আসবে বলো তো? একটা কোণকে যদি এরকমভাবে ছুরি দিয়ে কেটে দিই উপরের তলটা দেখবে সার্কেল আসবে। তাহলে কনিক সেকশানে ফার্স্ট শেপ কি আসবে? কনিককে যদি প্রথম ছেদ করা হয় প্রথম আসবে সার্কেল। প্রথম কি আসবে? সার্কেল, বৃত্ত আসবে। আচ্ছা, এবার যদি কনিককে যদি এইভাবে কাটি, দেখো কনিককে আমি এইভাবে করলাম, বৃত্ত আসলো। কেউ যদি এইভাবে কাটে, ছুরিটা দিয়ে এইভাবে কাটে, দেখো ভালো করে ছবিটা লক্ষ্য করো, তাহলে এইভাবে যদি কাটে, এরকম ক্যারচা করে যদি কাটে, তাহলে ক্যারচা করে কাটার ফলে উপরের তলটা কেমন আসবে বলো তো? উপরের তলটা হচ্ছে অধিবৃত্তাকার আসবে, মানে এরকম টাইপের আসবে। এরকমভাবে কাটলে দেখবে কাটার পর যে কাটার অংশটা থাকবে সেটা এরকম টাইপের আকার নিবে। তাহলে কি আসবে? পরের ছবি কি আসবে? কনিক সেকশানের এইভাবে ছেদ করলে তাহলে কি আসবে? প্যারাবোলা, মানে অধিবৃত্ত আসবে। নেক্সট, কেউ যদি এইভাবে কাটে, এখানে এরকম ছিল, কেউ যদি এইভাবে কাটে, এইভাবে দেখো লক্ষ্য করো, কেউ যদি এইভাবে কাটে তখন এইভাবে কাটলে ওই কোণটার উপরের তলটা কেমন হয় বলো তো? উপরের তলটা এরকম টাইপের আসবে, দেখো এরকম টাইপের। এরকম যদি কেটে দেওয়া হয় ছুরি দিয়ে তাহলে উপরের তলটা এরকম টাইপের আসবে। এরকম তল মানে কি? এরকম তল মানে উপবৃত্ত। উপবৃত্ত মানে কি? ইলিপস আসবে, এটা হচ্ছে উপবৃত্ত। আচ্ছা, কেউ যদি এইভাবে কাটে, এটা হচ্ছে এরকম যদি দুটো কোণ থাকে, দুটো কোণ যদি এরকম থাকে, তখন যদি কেউ এইভাবে কাটে, কোণটাকে এইভাবে কাটলো, দেখো ভালো করে লক্ষ্য করো, কোণটাকে কীভাবে কাটলো? এইভাবে কাটলো। তখন কি আসবে বলো তো? এইভাবে কাটলে ভালো করে লক্ষ্য করো, তখন এরকম টাইপের শেপ আসবে। এইভাবে কাটলে একটা হচ্ছে এরকম টাইপের আসবে, একটা হচ্ছে এরকম টাইপের আসবে। তাহলে এটা কার বলো তো? এটা হচ্ছে পরাবৃত্তের ছবি। তাহলে এটা কি হবে? যদি এইভাবে কাটে এটা কি আসবে? হাইপারবোলা আসবে।
তাহলে কনিক সেকশনে আমরা কি কি পেলাম? কনিক সেকশনে আমরা সার্কেল পেলাম। কখন সার্কেল পাবো? যদি এরকম কাটি। কখন প্যারাবোলা পাবো? যখন এরকম কাটবো। ইলিপস কখন পাবো? যখন এরকমভাবে কাটবো। এরকমভাবে কাটলে ইলিপস আসবে। তখন হাইপারবোলা কখন কাটবো? যখন দুটো শঙ্কুকে এরকমভাবে কাটবো তখন আমাদের হাইপারবোলা আসবে। আচ্ছা, এবার চলে আসো, আমরা সার্কেল ইকুয়েশন কি জানি? সার্কেল ইকুয়েশন জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার, এটা জানি। কিংবা আরেকটা কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকাল টু 0। আচ্ছা, প্যারাবোলা ইকুয়েশন কী হয়? প্যারাবোলা নর্মাল ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকাল টু 4x, স্ট্যান্ডার্ড ফর্মটাই লিখছি। আচ্ছা, ইলিপসের ইকুয়েশন, ইলিপসের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকাল টু 1, এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন। হাইপারবোলার ইকুয়েশন কি? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকাল টু 1। তাহলে আমাদের সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা সবগুলো পেয়ে গেলাম। এগুলো কিন্তু সবগুলোই কনিক সেকশনের একটা পার্ট। তো শুধুমাত্র আমরা এই যে ফাংশনগুলো আছে, এই যে ইকুয়েশনগুলো আছে, এদেরই আমরা শর্ট ট্রিক শিখব। আদার্স কোনো কার্ভের ট্যানজেন্ট বের করা শর্ট ট্রিক শিখব না। এবার চলে আসো, সার্কেলের আমরা ট্যানজেন্টের সমীকরণ বের করব। দেখো, সার্কেলের ট্যানজেন্টের সমীকরণ আমি লং প্রসেসে দেখাইছিলাম যে এইটা যদি একটা সার্কেল হয়, এইখানে যদি একটা পয়েন্ট x1, y1 হয়, এই পয়েন্টটা কত? x1, y1, তাহলে এই পয়েন্টের ট্যানজেন্ট বলতে এইটা। তাহলে এই পয়েন্টের ট্যানজেন্ট কীভাবে করব? আমরা লং ট্রিকে দেখিয়েছিলাম, এবার শর্ট ট্রিকে দেখাবো। দেখো দেখো শর্ট ট্রিকটা কি? দেখো, এখানে x1, y1 পয়েন্টে বের করতেছি। মনে রাখবে এখানে x1, y1টা কি? x1, y1 হচ্ছে ওই পয়েন্টে স্পর্শকের সমীকরণ বের করতেছি। যখনই কনিক সেকশন থাকবে তখনই আমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করব। কি শর্ট ট্রিক? দেখো, যেখানেই এক্স স্কোয়ার থাকবে, যেখানেই এক্স স্কোয়ার থাকবে, সেই এক্স স্কোয়ারের জায়গায় x1 পুট করে দেবো। পুট করে দিলে আমরা হয়ে যাবে। আর যেখানে ওয়াই স্কোয়ার থাকবে সেখানে ওয়াই স্কোয়ারের জায়গায় y1 পুট করে দেবো। যেখানে 2xy থাকবে, 2xy, সেখানে কি করব? 2xyকে যদি ভাঙা হয়, দেখো 2xyকে ভাঙলে কত হবে? xy যুক্ত xy, একটা এক্সে x1 বসাবো আর একটা এক্সে y1 বসাবো। xyকে 2xy ভাঙলে কত হবে? xy যুক্ত xy, একটা এক্সের জায়গায় বসিয়ে দেবো এটা, যে এখানে x1 y যুক্ত আর একটা যে y এর জায়গায় মানটা বসিয়ে দেবো xy1, এইভাবে পুট করব। এগুলো কি করছি? ওয়াই স্কোয়ারকে ভাঙলে, মনে মনে ভাঙলে কত হবে? y ডট ওয়াই, একটা ওয়াইয়ের জায়গায় একটা ওয়াইয়ের মান পুট করে দেবো। এক্স স্কোয়ারকে ভাঙলে x ডট এক্স, একটা এক্সের জায়গায় একটা এক্সের মান পুট করে দেবো x1। আচ্ছা, যদি 2x থাকে, 2x থাকলে লিখবো x প্লাস x1 লিখে দেবো। যদি 2y থাকে, 2y থাকলে লিখে দেবো y প্লাস y1। তাহলে এরকম ফর্মগুলো থাকলে তাকে এরকম ফর্মে কনভার্ট করে দিলে আমরা স্পর্শকের সমীকরণ পেয়ে যাব। তাহলে এটা তোমরা মনে রাখবে যে শর্ট ট্রিক বের করার এই সূত্র লাগবে। শর্ট ট্রিক বের করার ট্যানজেন্টের যখন সমীকরণ বের করব তখন এইগুলোকে আমরা এখানে ইউজ করব। তাহলে এবার লিখবে যে ইকুয়েশন অফ ট্যানজেন্ট, এখানে লিখবে যে ইকুয়েশন অফ ট্যানজেন্ট। দেখো ফার্স্ট আমরা এটার বের করতেছি, এইটার ট্যানজেন্টের সমীকরণ বের করতেছি। এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার থাকলে কী লিখবো? x1 প্লাস ওয়াই স্কোয়ার থাকলে কী লিখবো? y1 সমান এ স্কোয়ার। দেখো, আমাদের কিছুই করতে হয়নি, প্রবণতাও বের করতে হয়নি, কোনো ইকুয়েশনের সমীকরণও বের করতে হয়নি, জাস্ট এক্স স্কোয়ারের জায়গায় x1 পুট করে দিয়েছি। এখানে x1 বলতে কি? পয়েন্ট। এখানে x1 y1টা হচ্ছে পয়েন্ট, জাস্ট পয়েন্টটা এই সমীকরণ বসিয়ে দিচ্ছি। এখানে এক্স স্কোয়ার থাকলে কী বলছিলাম? x1 লিখে দেবো, x1 লিখে দিচ্ছি, ওয়াই স্কোয়ারের জায়গায় y1 লিখে দিচ্ছি ইকুয়াল টু স্কোয়ার। দেখো, এই সমীকরণটাই কিন্তু আমরা যে লং প্রসেসে করেছিলাম, যে প্রবণতা বের করে তারপরে সমীকরণ নির্ণয় করে, দেখবে এটাই কিন্তু এসেছিল। তাহলে আমাদের এটার হয়ে গেল। আচ্ছা, এইটার তাহলে কী হবে? এটা একই রকম, এক্স স্কোয়ারের জায়গায় কত লিখবো? x1 প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় কত লিখবো? y1 প্লাস 2gx মানে g ইন্টু 2xের জায়গায় কত লিখবো? x প্লাস x1, 2fy, তাহলে y ইন্টু 2f, সরি f ইন্টু 2y হবে। 2y এর জায়গায় কত লিখবো? y প্লাস y1 প্লাস c ইকাল টু 0। ক্লিয়ার? তাহলে আমাদের এরকম সমীকরণ থাকলে তার স্পর্শকের সমীকরণ এটা, যখন এরকম থাকবে বৃত্তের সমীকরণ তখন এটা হবে।
আচ্ছা এটা চলে আসো, তাহলে এটা স্পর্শকের সমীকরণ কত হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তাহলে ওয়াই স্কোয়ারকে কী লিখবো, y1 সমান 4xকে কী লিখবো বলতো, 4xকে মনে মনে ভাবো, 4xকে যদি ভাঙা হয় 2a ইন্টু 2x, তাহলে এই 2x এর জায়গায় কত ঢুকাবো, দেখো 2x থাকলেই তখন x প্লাস x1 ঢুকাবো, তাহলে এখানে কত হবে 2a ডট 2x বলতে কত x প্লাস x1। তাহলে এটা আমাদের প্যারাবোলার সমীকরণ, যদি এটা থাকে সেই প্যারাবোলার x1 y এর মধ্যে স্পর্শকের সমীকরণ হবে এটা। এবার চলে আসে ইলিপস। ইলিপসের ক্ষেত্রে কী হবে, ইলিপসের ক্ষেত্রে ইকুয়েশন অফ ট্যানজেন্ট এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার কী হবে, x1 লিখে দেবো ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলে কী বলছিলাম y1 বসবে, তাহলে y1 ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান 1। দেখো হাইপারবোলা একই রকম সমস্ত কিছু, তাহলে এক্স স্কোয়ার আছে x1 ডিভাইড বাই a স্কোয়ার মাইনাস y1 ডিভাইড বাই বি স্কোয়ার ইকাল টু 1। তাহলে আমাদের প্রত্যেকটা কী বেরিয়ে গেল, প্রত্যেকটা স্পর্শকের সমীকরণ বেরোলো, এগুলো সব স্পর্শকের সমীকরণ। কোন বিন্দুতে, x1 y1 বিন্দুতে। x1 y1 এর জায়গায় যদি 2,5 থাকে তখন x1 এর জায়গায় 2 বসিয়ে দেবো, y1 এর জায়গায় 5 বসিয়ে দেবো। তাহলে ঠিক আছে, আরেকবার বলছি আমি যে এটাই বলছি যে এটা শুধুমাত্র তখনই প্রযোজ্য যদি ইকুয়েশানগুলো কনিক সেকশান থাকে, শঙ্কুচ্ছেদ থাকে। শঙ্কুচ্ছেদ মানে কি, সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, মানে যত শঙ্কুচ্ছেদের ইকুয়েশান আছে সেই শঙ্কুচ্ছেদের ক্ষেত্রেই কিন্তু এই শর্ট ট্রিক কাজে লাগবে, অন্য কোনো শর্ট ট্রিক কাজে লাগবে না। আচ্ছা যদি এরকম থাকে, দেখো এটা আমি বুঝে দিচ্ছি, যদি কনিক সেকশানের ক্ষেত্রে, কনিক সেকশানের জেনারেল ফর্ম কী বলো তো, কনিক সেকশানের জেনারেল ফর্ম হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকাল টু 0। এটা হচ্ছে কনিক সেকশানের জেনারেল ফর্ম। এই ফর্মগুলো থেকেই কিন্তু এইসব সূত্র এস্টাবলিশ হয়েছে। তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম কনিক সেকশানের। এগুলো বিভিন্ন রকম মান পুট করে কখনো সার্কেল আসবে, কখনো প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা আসবে। তো দেখো এর আমাদের ইকুয়েশন অফ ট্যানজেন্ট কী হবে, দেখো এরকম ফর্ম থাকলে ইকুয়েশন অফ ট্যানজেন্টের সমীকরণ হবে একই রকম, এক্স স্কোয়ারের জায়গায় কত পুট করে দেবো, এক্স স্কোয়ারের জায়গায় x1 প্লাস এইচ ইন্টু 2xy হবে, এইচ ইন্টু 2xy, এইচ 2xy জায়গায় কত বসাবো, x1 প্লাস ওয়াই, সরি কত আছে এখানে এইচ ইন্টু 2xy, তাহলে কত হবে xy1 প্লাস y(x1) প্লাস এখানে by স্কোয়ারের জায়গায় কত বসাবো, by স্কোয়ারের জায়গায় বসাবো y(y1) প্লাস g ইন্টু 2x হবে, 2x এর জায়গায় কত বসাবো x প্লাস x1 প্লাস f ইন্টু 2y এর জায়গায় কত বসাবো y প্লাস y1 প্লাস c ইকাল টু 0। এটা হচ্ছে কনিক সেকশন যখন থাকবে তার হচ্ছে এটাই হবে, জাস্ট এই সূত্রই এখানে কাজে লাগিয়েছি। নেক্সট দেখো, নেক্সট কী হবে, দেখো নেক্সট হচ্ছে কোনো একটা বৃত্ত আছে, বৃত্তের কোনো একটা বহিস্থ বিন্দু আছে, ওই বিন্দু থেকে একটা স্পর্শক ড্র করা হলে সেই স্পর্শকের দৈর্ঘ্য আমরা কীভাবে নির্ণয় করব। তো হেডিং দাও, বৃত্তের বহিস্থ বিন্দু x1, y1 থেকে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়, স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়। তো দেখো, তো কোনো একটা বৃত্ত আছে, আচ্ছা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে একটা স্পর্শকের আমরা দৈর্ঘ্য নির্ণয় করব। তো দেখো কোনো একটা বৃত্ত আছে, ধরো এই একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, ধরো এটা একটা বৃত্তে একটা বহিস্থ বিন্দু আছে। বহিস্থ বিন্দু বলতে কোনটা, ধরো এইটা একটা বহিস্থ বিন্দু, এটা বিন্দুটা কত p(x1, y1)। এই বহিস্থ বিন্দু থেকে একটা স্পর্শক ড্র করলাম। স্পর্শক মানে কি, জাস্ট এখানে কি করবে, একটা টাচ করবে, এটা হচ্ছে একটা স্পর্শক। তাহলে এটা একটা স্পর্শক ড্র করলাম, এই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করব। এটা হচ্ছে ধরো টি বিন্দু, স্পর্শকটা কোথায়, বৃত্তে কোথায় টাচ করেছে, টি বিন্দুতে টাচ করেছে। তাহলে এই পিটির দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। বৃত্তের যে কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর যে স্পর্শক ড্র করা হয়েছে সেই স্পর্শকের দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। এখানে তাহলে কার মান নির্ণয় করব, পিটি এর মান নির্ণয় করব। আচ্ছা বৃত্তের সমীকরণটা ধরে নাও, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ কী হয়, এটা ধরে নাও x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, এটাই ধরে নাও। যে ইকুয়েশন অফ সার্কেলটাকে ধরে নাও, ইকুয়েশন অফ সার্কেল কী ধরে নিবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকাল টু
0। তাহলে এই বৃত্তের ধরে নাও। আচ্ছা, এই বৃত্তের ক্ষেত্রে কি বলো তো, দেখো এক্ষেত্রে বৃত্তের স্পর্শক পেতে হলে দেখো এখানে বৃত্তের কেন্দ্র কোনটা, এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ধরো সি ধরে নাও, এখানে বৃত্তের কেন্দ্রটা কত, সি ধরে নাও। তাহলে এটাকে এখানে অ্যাড করে দাও, দেখো এটাকে এখানে অ্যাড করে দাও, এবং সির সঙ্গে এখানে যে টাচ করেছে এটাকেও অ্যাড করে দাও। তাহলে আমরা কি ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ পিসিটির ক্ষেত্রে, ত্রিভুজ পিসিটি এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে কী হবে, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্লাস 10-এ পড়ে এসেছিলাম যে কোনো বৃত্তের ক্ষেত্রে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, কোনো বৃত্তের ক্ষেত্রে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কী হয়, লম্ব হয়। লম্ব মানে কি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি হবে, এই কোণটা কী হবে, 90 ডিগ্রি হবে। তাহলে পিসিটির ক্ষেত্রে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য লাগাতে পারবো, কারণ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ বলতে কত, দেখো 90 ডিগ্রি যেটা আছে তার বিপরীত কোণ হচ্ছে অতিভুজ হয়। তাহলে এই কোণের বিপরীত কোণ কোনটা, বিপরীত বাহু হচ্ছে এইটা, কি বললাম, যে কোণটা 90 ডিগ্রি হয় তার বিপরীত বাহুটাই কি হয়, অতিভুজ হয়। তাহলে অতিভুজ স্কোয়ার সমান অতিভুজ বলতে কত, এখানে পিসি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার বলতে কত, সিটি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বলতে কত, পিটির স্কোয়ার। আমরা কার মান বের করবো, পিটির মান বের করবো, সেই জন্য পিটিটাকে একদিকে রাখো, যে পিটি স্কোয়ার সমান পিসি স্কোয়ার মাইনাস সিটি স্কোয়ার। তাহলে পিটি স্কোয়ার সমান, দেখো এই ধরনের মানটা বের করতেছি, দেখো পিসি বলতে কোনটা বলো তো, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে পিসি। আচ্ছা, সি বিন্দু স্থানাঙ্ক কত বলতো, সি হচ্ছে কি, এখানে সি হচ্ছে কেন্দ্র, সি কেন্দ্র, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত, আমরা এই বৃত্তের ক্ষেত্রে আমরা কি জানি, কেন্দ্রের মান মাইনাস জি কমা মাইনাস এফ, তাহলে কেন্দ্র কত হবে, মাইনাস জি কমা মাইনাস এফ। আচ্ছা, তাহলে আমরা কার মান বের করব, পিসি স্কোয়ার বলতে কি, দুটো বিন্দু দেওয়া থাকলে তার দূরত্ব কীভাবে পাবো, √OF এক্সের স্থানাঙ্কের বিয়োগফলের হোল স্কোয়ার, মানে x1 বিযুক্ত এইটা, মানে x1 প্লাস জি এর হোল স্কোয়ার, x1 প্লাস জি এর হোল স্কোয়ার প্লাস y1 প্লাস এফ এর হোল স্কোয়ার, y1 প্লাস এফ এর হোল স্কোয়ার। দুটো বিন্দু দেওয়া থাকলে তার দূরত্ব নির্ণয়ের সূত্র এটা, মাইনাস সিটি স্কোয়ার। আচ্ছা, সিটি কি বলো, সিটি হচ্ছে এখানে ব্যাসার্ধ, সিটি হচ্ছে বৃত্তের কি, এখানে ব্যাসার্ধ বলতে কি, আমরা ব্যাসার্ধ কী করে বার করি, বৃত্তের ব্যাসার্ধের সূত্র জানি, এই বৃত্তের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধের সূত্র কী জানি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে সিটির মান কত, এখানে সিটির মান হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, মাইনাস সিটি স্কোয়ার বলতে কত, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটার হোল স্কোয়ার, অর পিটি স্কোয়ার ইকুয়াল টু, দেখো আচ্ছা এটার হোল স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার √OF কী হয়ে যাবে, হোল স্কোয়ার করলে এটা √OF উঠে যাবে, তাহলে √OF উঠে গেলে এইটা থাকবে, এইটা যুক্ত এটা থাকবে। আচ্ছা, এটা বলতে কত, এ প্লাস বির হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এটা স্কোয়ার বলতে কত, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস √OF আর স্কোয়ার উঠে যাবে, তাহলে উঠে গেলে কত হবে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, এখানে দেখো, এখানে প্লাস জি স্কোয়ার, এখানে ব্র্যাকেট তুললে মাইনাস জি স্কোয়ার হবে, তাহলে জি স্কোয়ার কী হয়ে যাবে, কেটে যাবে। আচ্ছা, প্লাস এফ স্কোয়ার, এখানে কী হবে, মাইনাস এফ স্কোয়ার, ব্র্যাকেট তুললে প্লাস এফ স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার কেটে যাবে। তাহলে পিটি স্কোয়ার সমান কত হবে, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2f(y1) প্লাস সি, এখানে মাইনাসে কী হবে, প্লাস সি, और পিটি সমান স্কোয়ার হতে গেলে কী হবে, √OF হবে, √OF x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2f(y1) প্লাস সি। এটাই হচ্ছে x1 y1 বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে এটাই কি, স্পর্শকের দৈর্ঘ্য, তাহলে এটা বক্স করে রেখে দিচ্ছি। তাহলে এটাই লেন্থ অফ টেনজেন্ট অ্যাট x1, y1, এটাই হচ্ছে লেন্থ অফ ট্যানজেন্ট অ্যাট ফ্রম x1 y1, লেন্থ অফ ট্যানজেন্ট ফ্রম x1, y1, মানে বহিস্থ বিন্দু x1 y1 থেকে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে
এইভাবে বের করতে হবে। আচ্ছা, এবার চলে আসো, দেখো এটা তো আমি প্রমাণ করে দেখালাম, তোমরা কি পরীক্ষার সময় প্রমাণ করবে? প্রমাণ করার দরকার নেই। দেখো কিছু কি লক্ষ্য করতে পারছো যে এই বৃত্তের ক্ষেত্রে x1 y1 বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য এটা হচ্ছে, তো এটার সঙ্গে এটা কি কিছু লিঙ্ক পাচ্ছ? ভালো করে লক্ষ্য করো যে এই যে বৃত্তের সমীকরণ আছে, এই বৃত্তের x1 y1 বিন্দু থেকে মানে বহিস্থ x1 বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে এইটা। একটু লক্ষ্য করো দুটোর মধ্যে কিছু লিঙ্ক আছে কিনা। দেখো লিঙ্ক আছে, কি লিঙ্ক আছে দেখো, একই রকম প্রায় দেখতে আছে, দেখো একই রকম প্রায় দেখতে আছে, শুধু কি আছে এখানে এক্সের জায়গায় x1 পুট করা আছে, ওয়াইয়ের জায়গায় y1 পুট করা আছে। দেখো এক্সের জায়গায় x1 পুট করেছি, এখানে ওয়াইয়ের জায়গায় y1 পুট করেছি, পুট করে কি করেছি তারপরে রুট ওভার করে দিচ্ছি, রুট ওভার করতেই দেখো স্পর্শকের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। তাহলে কোনো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য পেতে হলে ওই বহিস্থ বিন্দুটা বৃত্তের যে সমীকরণটা আছে সেখানে পুট করে দেবো, পুট করে দিয়ে রুট ওভার করে দেবো। কী বললাম, যে কোনো বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য পেতে হলে বৃত্তের ক্ষেত্রে ওই বিন্দুটা কী করবো, বৃত্তের সমীকরণে পুট করে দেবো। দেখো পুট করে দিচ্ছি, এক্সের জায়গায় x1 স্কোয়ার পুট করে দিচ্ছি, ওয়াইয়ের জায়গায় y1 স্কোয়ার পুট করে দিচ্ছি, পুট করে দিয়ে জাস্ট রুট ওভার করে দেবো। রুট ওভার করে দিলে আমরা স্পর্শকের দৈর্ঘ্য পেয়ে যাব। অবশ্যই যেন এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা যেন স্ট্যান্ডার্ড ফর্মে থাকে, বৃত্তের যে স্ট্যান্ডার্ড ফর্মটা আছে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করে তারপরে মান পুট করতে হবে। স্ট্যান্ডার্ড ফর্ম বলতে কি, ধরো এরকম বৃত্তের সমীকরণটা আছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 4gx প্লাস এরকম ডট ডট প্লাস c ইকাল টু 0, এরকম ফর্মে আছে। বাট এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে নেই। স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আগে এটাকে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2 দিয়ে ভাগ করে এরকম ফর্মে কনভার্ট করতে হবে, কনভার্ট করে তারপরে মানটা পুট করে রুট ওভার করতে হবে। মনে থাকবে, মানটা পুট করার আগে বৃত্তের এরকম স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করব, তারপরে মান পুট করব, তারপরে রুট ওভার নিলে আমাদের স্পর্শকের দৈর্ঘ্য পেয়ে যাব। আচ্ছা, একই রকমভাবে যদি আমাদের এরকম বৃত্ত থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার থাকে, তাহলে লিখবে যে x1 y1 বিন্দু থেকে এত বিন্দু থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য এত স্পর্শকের দৈর্ঘ্য সমান রুট ওভার অফ x1 স্কোয়ার। জাস্ট এখানে কি করব, এটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে, তাহলে এক্সের জায়গায় আর ওয়াইয়ের জায়গায় মানগুলো পুট করে দেবে, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, এটা এদের আসলে কত হবে মাইনাস এ স্কোয়ার। দেখো এটা হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রে একই রকম, সমস্ত ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য, যে স্ট্যান্ডার্ড ফর্ম বের করব, স্ট্যান্ডার্ড ফর্মে মানটা পুট করে দিয়ে রুট ওভার করে দেবো, জাস্ট এ স্কোয়ারটাকে সবগুলোকে বাঁ সাইডে নিয়ে এসে তারপরে মান পুট করে দিয়ে রুট ওভার করে দেবো। এবার চলে আসো, এবার দেখো এবার যেটা বলছি যে কোনো কার্ভের কোনো একটা বিন্দু থেকে স্পর্শক, অভিলম্ব, উপস্পর্শক, উপ অভিলম্বের দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করব। তো হেডিং দিবে যে স্পর্শক, স্পর্শক, উপস্পর্শক, উপস্পর্শক, অভিলম্ব, অভিলম্ব, উপ অভিলম্বের দৈর্ঘ্য নির্ণয়, উপ অভিলম্বের দৈর্ঘ্য নির্ণয়। দেখো আচ্ছা, কোন একটা স্পর্শক, উপস্পর্শক, অভিলম্ব, উপ অভিলম্বের দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করব। আচ্ছা, স্পর্শকের ইংরাজি কী বলতো, স্পর্শকের ইংরাজি হচ্ছে ট্যানজেন্ট, মানে ট্যানজেন্টের দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করব, স্পর্শকের দৈর্ঘ্য। উপস্পর্শক মানে কী বলতো, উপস্পর্শকের ইংরাজি হচ্ছে সাব ট্যানজেন্ট, সাব ট্যানজেন্ট। আচ্ছা, অভিলম্ব বলতে কি, অভিলম্ব বলতে নর্মাল, অভিলম্ব বলতে নর্মাল। আচ্ছা, উপ অভিলম্ব বলতে সাব নর্মাল, সাব নর্মাল। তো এইগুলোর দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করব। তো দেখো আগে দেখো স্পর্শক উপস্পর্শক বলতে কতটা কি দূরত্ব বোঝাচ্ছে, আমি ছবি দিয়ে আগে বুঝাচ্ছি। দেখো আচ্ছা, এটা যদি এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। কোনো একটা কার্ভ আছে, এটা ধরো একটা কার্ভ, এটা হচ্ছে কার্ভ, এটা হচ্ছে ওয়াই ইকাল টু এফ এক্স কার্ভ। এই কার্ভটা কি, ধরো এখানে বিন্দু আছে, এখানে একটা স্পর্শক ড্র করা আছে, এটা হচ্ছে পি বিন্দু, ধরো পি ব্র্যাকেটে এক্স কমা ওয়াই।
তো দেখো এখানে একটা আমরা স্পর্শক ড্র করছি। স্পর্শক বলতে কোনটা? এইটা হচ্ছে স্পর্শক। ছবিতে ভালো লক্ষ্য করো, এইটা হচ্ছে আমরা স্পর্শক ড্র করেছি। দেখো এইটা হচ্ছে স্পর্শক। তো এই স্পর্শকের দৈর্ঘ্য বলতে কি, স্পর্শক যেটা টানলাম সেই স্পর্শকটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই দূরত্বটাই হচ্ছে এখানে স্পর্শকের দৈর্ঘ্য বুঝাচ্ছে এখানে। তাহলে এখানে স্পর্শকটা ধরছি এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে, ধরো এখানে টি বিন্দুতে ছেদ করেছে। কত বিন্দুতে? টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে পিটি হবে স্পর্শকের দৈর্ঘ্য। আচ্ছা, অভিলম্ব বলতে কি, এই স্পর্শকের উপর যদি একটা লম্ব ড্র করা হয়, এইটা হচ্ছে অভিলম্ব। ভালো করে লক্ষ্য করে ছবিতে, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে এটা হচ্ছে অভিলম্ব। তাহলে অভিলম্বটা ধরো এক্স অক্ষে কতটা ছেদ করেছে, এখানে এন বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে পি এন হচ্ছে অভিলম্বের দৈর্ঘ্য। আচ্ছা দেখো, স্পর্শক অভিলম্বের দৈর্ঘ্য পেতে হলে এখানে আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব ড্র করব। এক্স অক্ষের উপর একটা লম্ব টানবো। দেখো এখানে হচ্ছে লম্ব টানবো, এইটা হচ্ছে লম্ব। তাহলে এই বিন্দুটাকে দিয়ে দাও এস। তো স্পর্শক আর অভিলম্ব কোনটা? এইটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। পি বিন্দু থেকে যে স্পর্শক টেনেছি সেটা এক্স অক্ষে যে বিন্দুতে ছেদ করেছে সেইটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। আর হচ্ছে পিএন হচ্ছে অভিলম্বের দৈর্ঘ্য। আচ্ছা, উপস্পর্শক বলতে কি, স্পর্শকের সঙ্গে এক্স অক্ষ আর এখানে যে বিন্দু ছেদ করেছে আর এখানে যে লম্বটা টেনেছি এই দৈর্ঘ্যটা হচ্ছে উপস্পর্শকের দৈর্ঘ্য। উপ অভিলম্ব কোনটা? এই যে লম্ব আর এইখানে যে লম্বটা ড্র করেছি, এই যে অভিলম্ব আর এই বিন্দু থেকে এক্স অক্ষের উপর যে লম্বটা টেনেছি এই দূরত্বটা হচ্ছে উপ অভিলম্ব। তাহলে এখানে লিখবে যে পিটি হচ্ছে এখানে পিটি কি, পিটি হচ্ছে এখানে, পিটি হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের দৈর্ঘ্য। আচ্ছা, পিএন কি, পিএন হচ্ছে আচ্ছা এস, পিএন হচ্ছে কি, অভিলম্বের দৈর্ঘ্য। অভিলম্বের দৈর্ঘ্য। আচ্ছা, এসটি কি, এসটি হচ্ছে উপস্পর্শকের দৈর্ঘ্য। এটা হচ্ছে উপস্পর্শক, স্পর্শকের সঙ্গে যেটা অভিলম্ব এই যে বিন্দুটা লম্বটা টানছি সেটা যেখানে ছেদ করে সেই দূরত্বটা হচ্ছে উপ অভিলম্বের উপস্পর্শকের দৈর্ঘ্য। উপস্পর্শক, এসটি হচ্ছে কি উপস্পর্শকের দৈর্ঘ্য। আচ্ছা, এসএনটা কি, এসএনটা হচ্ছে উপ অভিলম্বের দৈর্ঘ্য। উপ অভিলম্বের দৈর্ঘ্য। আচ্ছা, এবার চলে আসো আমরা এক একটা মান বের করবো যে স্পর্শকের দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করব। আচ্ছা ধরো এই কোণটা, ধরো এখানে যে স্পর্শকটা টেনেছি সেটা ধরো এখানে সাইকোণ করেছি। আচ্ছা, সাইকোণ করেছে। আচ্ছা, এই দূরত্বটা কত বলতো? পি এক্স কমা ওয়াই যদি বিন্দু হয় এই দূরত্বটা হবে ওয়াই। এই দূরত্বটা কত? এই দূরত্বটা ওয়াই, কারণ এখান থেকে এই দূরত্ব হচ্ছে এক্স, এখান থেকে এই দূরত্ব হচ্ছে ওয়াই। এটা কিন্তু লম্ব, এখানে একটু বাঁকা হয়ে গেছে, এটা কিন্তু লম্ব। এখান থেকে আমরা কী টানলাম, এখানে লম্ব টানলাম। তাহলে এই দূরত্বটা হচ্ছে ওয়াই, ভালো করে ছবিতে লক্ষ্য করবে। আচ্ছা, আমরা স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করব। ফার্স্ট আমরা কার মান বের করব? স্পর্শকের দৈর্ঘ্য মানে পিটির মান বের করব। দেখো ফার্স্ট আমরা পিটির মান বের করব। তাহলে এখানে দেখো আমরা কার মান বের করব? পিটির মান বের করব, ভালো করে বুঝবে। তাহলে পিটির মান বের করতে হলে পিটিকে তো আমাকে নিতেই হবে। পিটি মানে কি, স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য মানে পিটি, তাহলে পিটিকে আমাকে লিখতেই হবে ডিভাইডেড বাই, কাকে লিখবো বলো? এই ত্রিভুজকে লক্ষ্য করো, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিটির মান বের করতেছি। কোন ত্রিভুজ? পিটিএস ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে পিটির মান বের করতে হবে, তাহলে পিটিকে নিতেই হবে। আচ্ছা, পিটিকে নিলাম। এবার দেখো এই তিনটা বাহুর মধ্যে কার মানটা জানা আছে, ছবিতে দেখো এই তিনটা বাহুর মধ্যে এইটা এইটা এইটা, এই বাহুটার মান কি জানা আছে? জানা নেই। এখান থেকে এর দূরত্ব হচ্ছে এক্স, বাট এই দূরত্বটা কিন্তু জানা নেই, বাট এই দূরত্বটা জানা আছে ওয়াই। তাহলে পিটি বাই ওয়াই করে দেবো। পিটি বাই ওয়াই সমান, আবার বলছি পিটি কেন নিলাম, পিটির মান বের করতে হবে সেই জন্য পিটি এখানে লিখলাম। যেটার মান বের করতে হবে সেটাকে তো নিতেই হবে। আর কার মান জানা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে কার মান জানা আছে? ওয়াইয়ের মানটা জানা আছে, সমান। আচ্ছা, পিটি বাই ওয়াই, ভালো করে লক্ষ্য করো, পিটি বাই ওয়াই। পিটি মানে কি, অতিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের সাপেক্ষে এইটা কি, এটা হচ্ছে অতিভুজ। এটা তো 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি। 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা এখানে লাগাচ্ছি পিটি বাই ওয়াই সমান কত? অতিভুজ বাই এটা হচ্ছে লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব কত হয়? কোসেক হয়, কোসেক থিটা। এখানে কোসেক থিটা নয়, কোসেক সাই। তাহলে এখানে কোনাকুনি গুণ করলে পিটি ইকাল টু ওয়াই ইন্টু কোসেক সাই হবে। দেখো বুঝতে পারছি না? আচ্ছা, এবার দেখো কোসেক সাই বলতে কি, দেখো
আচ্ছা একটু মনে রাখো, আমরা যদি ডেরিভেটিভ মানে কি বলতো, ডিআই বাই ডিএক্স অ্যাট এক্স কমা ওয়াই, এটা মানে কি বলতো, আমরা বলছিলাম কোনো পয়েন্টের ডেরিভেটিভ বলতে ওই পয়েন্টে স্পর্শকের প্রবণতা বোঝায়। তাহলে এটা হচ্ছে স্পর্শকের প্রবণতা। আচ্ছা স্পর্শকের প্রবণতা আবার কিভাবে বের করা যায়, যে কোণ করছে তার ট্যানের মানটাই হচ্ছে স্পর্শকের প্রবণতা। এটা ডেরিভেটিভ দিয়ে স্পর্শকের প্রবণতা, আর এটা ট্যানের মান দিয়ে আমরা স্পর্শকের প্রবণতা বের করলাম। তাহলে দেখো, তাহলে ডিআই বাই ডিএক্স অ্যাট এক্স কমা ওয়াই, এর মানটা কত, এর মানটা হচ্ছে এম দিয়ে লিখি, প্রবণতাকে এম দিয়ে লিখি, এম সমান ট্যান সাই। তাহলে এই মানটা আমরা বের করতে পারবো মানে কি, এই মানটা গিভেন, তাহলে ট্যান সাই ইকাল টু এম হবে, এটা আমরা সহজেই বের করতে পারবো। তাহলে আমরা এই কোসেকটাকে আমরা ট্যানে কনভার্ট করব, ট্যানে কনভার্ট করে দিলেই সেই ট্যানের জায়গায় কত বসিয়ে দেবো, এম বসিয়ে দেবো। তাহলে দেখো কোসেককে আমরা ট্যানে কীভাবে কনভার্ট করবো, পিটি সমান, দেখো আমরা কি জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু 1, তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকাল টু কত হবে, 1 প্লাস কট স্কোয়ার হবে। তাহলে কোসেক ইকাল টু কত হবে, রুট ওভার অফ 1 প্লাস কট স্কোয়ার হবে। তাহলে ওয়াই ইন্টু রুট ওভার অফ 1 প্লাস কট স্কোয়ার। কট স্কোয়ার কেন নিয়ে আসলাম, কারণ কটকে আমরা ট্যানে কনভার্ট করতে পারবো। এটা কিভাবে আনলাম, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1 লাগিয়ে এটা নিয়ে আসলাম, সমান ওয়াই ইন্টু রুট ওভার অফ 1 প্লাস কট স্কোয়ার মানে কত 1 বাই ট্যান স্কোয়ার সাই, সমান ওয়াই ইন্টু রুট ওভার অফ 1 প্লাস 1 বাই ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে এম, তাহলে ট্যান স্কোয়ারের জায়গা কত বুঝবে, এম স্কোয়ার বুঝবে। দেখো বুঝতেছি না, যে কোনো প্রকারে আমরা এখানে যে মানটা থাকবে তাকে আমরা ট্যানে নিয়ে আসবো, যে কোনো প্রকারে সেই ট্যানের জায়গায় আমরা এম বসিয়ে দেবো। তাহলে দেখো, তাহলে পিটির মান কী হলো, ওয়াই ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এম স্কোয়ার। তাহলে এখানে পিটিটা কি, পিটিটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য মানে লেন্থ অফ ট্যানজেন্ট, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম এইটা থেকে। আচ্ছা এবার চলে আসো উপস্পর্শকের দৈর্ঘ্য বের করব। উপস্পর্শকের দৈর্ঘ্য মানে কি, টিএসের দৈর্ঘ্য বের করব। তাহলে যার দৈর্ঘ্য বের করবো সেটাকে তো লিখতেই হবে, টিএসের দৈর্ঘ্য মানে এসটির দৈর্ঘ্য বের করব। তাহলে এসটি লিখে দিলাম, ডিভাইডেড বাই, এই ত্রিভুজের ক্ষেত্রে এসটি লিখে দিলাম কারণ এর মান বের করতে হবে, আর কার মান জানা আছে, ওয়াইয়ের মান জানা আছে, তাহলে এসটি বাই ওয়াই করে দাও। তাহলে এসটি বাই ওয়াই সমান, দেখো এসটি বাই ওয়াই, ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব কত হয়, কট হয়, তাহলে কত হবে কট সাই, তাহলে কট সাই সমান, তাহলে কত হবে এসটি ইকাল টু ওয়াই ইন্টু কট সাই। তাহলে এখান থেকে কী লিখতে পারি, এসটি সমান ওয়াই, আমরা যাই থাকুক না কেন তাকে ট্যানে কনভার্ট করব, তাহলে কটকে ট্যানে লিখলে কত হবে 1 বাই ট্যান সাই। তাহলে এখান থেকে এসটি ইকাল টু ওয়াই বাই ট্যান সাইয়ের মান কত হবে, ট্যান সাইয়ের মান এম। তাহলে আমরা এসটির মান পেয়ে গেলাম, এসটির মান কত ওয়াই বাই এম। তাহলে এসটিটা কি, এখানে হচ্ছে উপস্পর্শক মানে সাব ট্যানজেন্ট, এটা কি সাব ট্যানজেন্ট, লেন্থ অফ সাব ট্যানজেন্ট, এটা হচ্ছে লেন্থ অফ সাব ট্যানজেন্ট। তাহলে দুটো পেলাম। আচ্ছা এবার চলে আসো, এবার আমরা অভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করব। অভিলম্বের দৈর্ঘ্য বলতে কোনটা, এইটা হচ্ছে অভিলম্বের দৈর্ঘ্য। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে অভিলম্বের দৈর্ঘ্য এখানে সাইন কস্টস লাগাবো এইখানে ক্ষেত্রে। আচ্ছা এখানে আমাদের পিএন এর মান বের করতে হবে। আচ্ছা একটু লক্ষ্য করো, এখানে আমরা কী দেখাচ্ছি, দেখো দেখো এইটা তো 90, তাহলে এটা 90 হলে এটা কত, এটা সাই, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এ 90 লিখেছে, আর বাকি দুটো কোণের যোগফল কত 90 হবে। তাহলে এ যদি সাই নিয়ে নেয়, এটা কত হবে, এটা তাহলে 90 ডিগ্রি মাইনাস সাই, 90 মাইনাস সাই, তাহলে এই কোণটা কত হবে, 90 মাইনাস সাই হলো। আচ্ছা এবার চলে আসো, এই কোণটা কত বলো, ভালো করে লক্ষ্য করো, এটা যদি 90 ডিগ্রি মাইনাস সাই হয়, এটা তো লম্ব এর উপরে স্পর্শকের উপর লম্ব, তাহলে এই গোটা কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির মধ্যে এ 90 মাইনাস সাই লিখেছে, তাহলে বাকি কোণ কত হবে, বাকি কোণ হবে 90 বিযুক্ত 90 মাইনাস সাই, তাহলে 90 90 কেটে মাইনাস মাইনাসে প্লাস সাই, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে সাই। এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, তার মধ্যে এ সাই লিখছে 90 ডিগ্রি মাইনাস সাই, আর টোটাল কোণটা 90, টোটাল কোণ 90 এর মধ্যে 90 ডিগ্রি মাইনাস সাই লিখছে, তাহলে বাকিটা কত হবে, 90 বিযুক্ত এটা হবে, 90 বিযুক্ত এটা করলে কত হবে, সাই হবে। তাহলে দেখো এবার এই ত্রিভুজের ক্ষেত্রে লাগাবো আমরা। আচ্ছা কার মান বের করবো, পিএন এর মান বের করবো, তাহলে পিএন এখানে আমাদের লিখতেই হবে, পিএন এর মান যেহেতু বের করবো, পিএন এখানে লিখতেই হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে পিএন লিখে দিলাম, আর কাকে লিখবো, দেখো এই মানটা জানা আছে, তাহলে পিএন ডিভাইড বাই পিএস লিখবো, যেটার মান জানা আছে সেটা লিখে দেবো, পিএন বাই পিএস সমান, ভালো করে লক্ষ্য করে এখানে পিএনটা কী হিসেবে কাজ হচ্ছে বলো তো, পিএনটা অতিভুজ হিসেবে কাজ হচ্ছে, আর এখানে পিএসটা কী হিসেবে কাজ হচ্ছে বলো, পিএসটা এখানে ভূমি হিসেবে কাজ হচ্ছে, কারণ এই কোণের সাপেক্ষে বের করতেছি আমরা, এই কোণের সাপেক্ষে সাইন কস লাগাচ্ছি, তাহলে অতিভুজ বাই কী হবে, ভূমি, অতিভুজ বাই ভূমি কত হয়, অতিভুজ বাই ভূমি সেক সাই হয়, কসের উল্টা হয়,
ভূমি বাই অতিভুজ হচ্ছে কী হয়, কস হয়, তাহলে অতিভুজ বাই ভূমি কত হবে, সেক সাই। তাহলে এখানে কী হবে, পিএন ইকাল টু পিএস ইন্টু সেক সাই। তাহলে এখানে কত হবে, পিএস ইন্টু সেক সাই, আমরা টেনে কনভার্ট করবো, যাই থাকুক না কেন টেনে কনভার্ট করবো, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে, 1 প্লাস টেন স্কোয়ার, তাহলে সেক থিটা কত হবে, রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার সাই। তাহলে অর পিএন সমান পিএস ইন্টু রুট ওভার অফ, আচ্ছা পিএস এর মান কত, এখানে পিএস এর মান ওয়াই, তাহলে ওয়াই ইন্টু রুট ওভার অফ 1 প্লাস টেন স্কোয়ার মানে কত হবে, এম স্কোয়ার হবে। তাহলে এখানে পিএনটা কি, পিএন হচ্ছে অভিলম্বের দৈর্ঘ্য মানে লেন্থ অফ নর্মাল, কেমন, আচ্ছা নর্মাল পেয়ে গেলাম। এবার চলে আসো সাব নর্মাল বের করবো, এসএন বের করবো। তাহলে দেখো এসএন আমরা কীভাবে বের করবো, দেখো একই রকমভাবে, আচ্ছা এসএন বের করবো, তাহলে এসএনটাকে তো লিখতেই হবে, এসএন বাই, আচ্ছা কার মান জানা আছে, পিএস এর মান জানা আছে, এসএন বাই পিএস সমান, দেখো এসএনটা এখানে কী হিসেবে কাজ হচ্ছে, লম্ব হিসেবে কাজ হচ্ছে, লম্ব বাই ভূমি কত হবে, টেন সাই, অর এসএন সমান পিএস ইন্টু টেন সাই, এখানে পিএস বলতে কত, পিএস বলতে ওয়াই ইন্টু টেন সাইয়ের মান কত হবে, এম হবে। তাহলে এসএন কি, লেন্থ অফ সাবনর্মাল, এসএনটা হচ্ছে লেন্থ অফ সাব নর্মাল। তাহলে এইভাবে করবে। নেক্সট দেখো, নেক্সট যেটা আছে যে কিছু কিছু কণিকের সমীকরণ দেওয়া আছে, দেখো আমি একটা বলছি, দেখো যেমন এই একটা কণিকের সমীকরণ দেওয়া আছে, এই কণিকের সমীকরণের ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি সরল লেখাটা কণিককে স্পর্শ করা সত্ত্ব বের করতে বলছে। এটা একটা কী সমীকরণ, এটা একটা বৃত্তের সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার। তাহলে এই বৃত্তের সমীকরণে দেখো এই ছকটাতে কী আছে, সমস্ত কণিকের সমীকরণ দেওয়া আছে। এই ছকটাতে কী দেওয়া আছে, এই ছকটাতে দেওয়া আছে ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি একটা সরল লেখা, যে সরলরেখাটা কী আছে, এই যে কণিকগুলো দেওয়া আছে এই কণিককে টাচ করেছে, স্পর্শ করেছে। তো এই সরলরেখাটা ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি সরলরেখাটা এদেরকে যদি টাচ করে তখন সত্য কী হবে, টাচ করার সত্যটা কী হবে, যে এই কণিককে যদি এই সরলরেখাটা টাচ করে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার বৃত্তকে যদি এই সরলরেখাটা টাচ করে তখন টাচ করার সত্য কী হবে, সি ইকাল টু প্লাস মাইনাস এ ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এম স্কোয়ার। এবং যে কোনো স্পর্শকের সমীকরণ কী হবে, ওয়াই ইকাল টু এম এক্স প্লাস মাইনাস এ ইন্টু রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস 1 হবে। একই রকম এই অধিবৃত্তকে যদি এই সরলরেখাটা টাচ করে তখন টাচ করা সত্ত্বেও কী হবে, সি ইকাল টু এ বাই এম হবে। এবং যে কোনো স্পর্শকের সমীকরণ কী হবে, ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি বাই এম হবে। একই রকম এটার ক্ষেত্রে এটা হবে যে এই উপবৃত্তকে যদি টাচ করে এই সরলরেখা তখন তার সত্য হবে সি ইকাল টু প্লাস মাইনাস রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। এবং যে কোনো স্পর্শকের সমীকরণ মানে সাধারণ স্পর্শকের সমীকরণ হবে এটা। একই রকম এটার ক্ষেত্রেও এইভাবে হবে। এবার দেখো এই যে ছকটা করিয়েছি তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমরা যে এই বৃত্তের ক্ষেত্রে এই সরলরেখাটা টাচ করলে কী সত্ত্বে টাচ হবে আমি ডাইরেক্ট লাগাতে পারি, তো তখন তোমরা বলে কোথা থেকে এলো, সেই জন্য আমি এই ছকটা করে দিয়েছি যে এই বৃত্তকে এই সরলরেখা টাচ করলে তখন টাচ করা সত্য হচ্ছে এটা, এবং টাচ করলে সেই স্পর্শকের সমীকরণ হবে এটা। তো দেখো আমি এখানে দেখো এগুলো এতগুলো করেছি কণিকের সেকশানে, তোমাদের আমি একটা দেখাচ্ছি, যে আমি যে কোনো একটা দেখাচ্ছি, ধরো আমি বৃত্তটার ক্ষেত্রে দেখাচ্ছি, এই বৃত্তকে যদি এই রেখা টাচ করে তখন টাচ করা সত্য হবে এটা, এটা কোথা থেকে এলো আমি সেটাই একটা দেখাচ্ছি। এবং একটা দেখিয়ে দিলে বাকি যে কোনো ফাংশন দিলে, এগুলো আমরা কনিক সেকশন দিয়েছি, যে কোনো সমীকরণ দিলে তার ক্ষেত্রে ওইভাবেই বের করতে হবে। তো দেখো আমি একটা এইটা দেখাচ্ছি, ধরো এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার আছে, এখানে বৃত্তটা কত আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার আছে, এটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের সমীকরণ কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই বৃত্তের সমীকরণ কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার। তো এই বৃত্তে কী বলেছে, একটা সরলরেখা, এই বৃত্তের একটা সরলরেখা ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি সরলরেখা কণিককে স্পর্শ করা সত্য, এইখানে একটা স্পর্শক ড্র করেছি এই বৃত্তের ক্ষেত্রে, ধরো ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি সরলরেখা, এটা হচ্ছে ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি সরলরেখা, এই সরলরেখাটা কি ওয়াই ইকাল টু, এই সরলরেখাটার সমীকরণ কত, ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি। তো এই সরলরেখাটা যদি এই বৃত্তকে স্পর্শ করবে, যখন স্পর্শ করবে তখন স্পর্শ করার সত্যটা কত হবে,
যে কখন স্পর্শ করলে স্পর্শ করা সত্য হবে সি ইকাল টু প্লাস মাইনাস এ ইন্টু রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস ওয়ান। এটা কোথা থেকে গেলো আমি দেখাচ্ছি, দেখো। আচ্ছা, ধরে নিলাম এরা এইখানে x1, y1 বিন্দুতে স্পর্শ করছে, x1, y1 বিন্দুতে এই বৃত্তের ক্ষেত্রে স্পর্শ করেছে। এবার দেখো আমি কি করব, যে এই যে x1, y1 বিন্দুতে এই সরলরেখাটা স্পর্শ করছে, তাহলে আমরা x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণটা নির্ণয় করে নিচ্ছি যে ওই বৃত্তের ক্ষেত্রে, যে অতএব লিখে আমরা এটা দেখাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার এত বৃত্তের স্পর্শকের সমীকরণ অ্যাট x1, y1 বিন্দুতে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ কত হবে? দেখো আমি ডাইরেক্ট বের করতেছি, আমরা সেই ডেরিভেটিভ ইউজ করছি নি আমরা। তাহলে আমরা কি বলছিলাম, এক্স স্কোয়ার থাকলে কি লিখে দেবো x1, ওয়াই স্কোয়ার থাকলে y1 লিখে দেবো ইকাল টু এ স্কোয়ার। তাহলে এটা কি হলো, x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করে নিলাম। আচ্ছা, এবার কি দেওয়া আছে, এবার কোশ্চেনে দেওয়া আছে যে স্পর্শকের সমীকরণ y ইকাল টু mx, এটা বইয়ে দেওয়া আছে। তাহলে y ইকাল টু mx প্লাস সি এখানে লিখে দেবো। তাহলে y ইকাল টু mx প্লাস সি এটাও কি স্পর্শকের সমীকরণই বই কোশ্চিনে গিভেন আছে, এটা কি আছে, এটা কোশ্চিনে দেওয়া আছে। তাহলে এই সমীকরণ একই সমীকরণ রিপ্রেজেন্ট করবে। আমরা x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করেছি, আবার বইয়ে একটা দেওয়া আছে, তাহলে দুটোই একই রিপ্রেজেন্ট করবে। তাহলে দুজনের সহগ তুলনা করবো এখানে, দেখো। আচ্ছা, এটাকে আমরা এরকম কনভার্ট করব, যে এখানে এক্স আছে, তাহলে এটাকে এক্সে কনভার্ট করলে কত হবে, এম এক্স লিখে দিচ্ছি, এম এক্স। এখানে ওয়াই আছে, ওয়াইটাও দেখলে কত হবে, মাইনাস ওয়াই। আচ্ছা, এধারে স্কোয়ার, তাহলে কনস্ট্যান্টটাকে এধারে নিয়ে নাও, তাহলে মাইনাস সি। দেখো বুঝতে পারছি না, জাস্ট এই সমীকরণটাকে এরকম আকারে কনভার্ট করছি, যে এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আছে। তাহলে এটা যদি 1 নম্বর দিয়ে দাও, এটা 2 নম্বর দিয়ে দাও, তাহলে কম্পেয়ারিং 1 and 2, কম্পেয়ারিং 1 and 2, 1 আর 2 কম্পেয়ার করব, সহগ তুলনা করব। এর এক্সের সহগ কত আছে, x1, এর এক্সের সহগ কত আছে, m। আচ্ছা, এর ওয়াইয়ের সহগ কত আছে, y1, এর ওয়াইয়ের সহগ কত আছে, -1 সমান এর কনস্ট্যান্ট টার্ম কত আছে, a স্কোয়ার, এখানে কনস্ট্যান্ট টার্ম কত আছে, মাইনাস সি। তাহলে এটার সঙ্গে যদি এটা সমান করে দাও, অতএব x1 ইকাল টু কত হবে, a স্কোয়ার m ডিভাইডেড বাই মাইনাস সি হবে। দেখো একই রকম এটার সঙ্গে এটা যদি সমান করে দাও, মাইনাস মাইনাস কী হয়ে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে। তাহলে y1 ইকাল টু কত হবে, y1 ইকাল টু a স্কোয়ার ডিভাইডেড বাই সি হবে। তাহলে আমরা x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করলাম, আর বই একটা দেওয়া আছে, কোশ্চিনে একটা দেওয়া আছে, দুজনের সহগ তুলনা করে x1, y1 বিন্দুটা আমরা এখানে বের করে নিলাম। এবার চলে আসো, x1, y1 বিন্দুটা কোথায় আছে বলো তো, x1, y1 বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত আছে। যদি x1, y1 বিন্দুটা বৃত্তের উপরে থাকে, তাহলে লিখে দেবে যে x1, y1 বিন্দুটি কোথায় আছে, বৃত্তের উপরে আছে, বিন্দুটি বৃত্তের উপরে অবস্থিত। যদি x1, y1 বিন্দুটা বৃত্তের উপরে থাকলে তাহলে বৃত্তকে কী করবে, বৃত্তকে স্যাটিসফাই করবে। তাহলে বৃত্তের সমীকরণ কত, এইটা আছে, তাহলে এটাকে স্যাটিসফাই করবে মানে কি, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার। আচ্ছা, এবার দেখো x1 এর মান কোনটা আছে, এইটা আছে, তাহলে এটা পুট করে দেবো, মাইনাস এটার হোল স্কোয়ার হবে, x1 স্কোয়ার মানে এটার হোল স্কোয়ার মানে কত হবে, a⁴, এটার হোল স্কোয়ার করলে a⁴ m স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, মাইনাসটা প্লাস হইবে। আচ্ছা, y স্কোয়ার, y1 স্কোয়ার মানে কত হবে, প্লাস a⁴ ডিভাইডেড বাই সি স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার, সি স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার। আচ্ছা, উভয় পক্ষে স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো, স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হবে, স্কোয়ার m স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো, এখানে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করে সি স্কোয়ার থাকবে লসাগু, তাহলে কত হবে, আচ্ছা এখানে স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়েছি, এখানে 1 হবে। তাহলে সি স্কোয়ার লসাগু হবে, কণাকণি গুণ করে দাও, কণাকণি গুণ করলে কত হবে, সি স্কোয়ার ইকাল টু এখানে কত হবে, এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে সি স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার যদি কমন নেই তাহলে কত হবে, এম স্কোয়ার প্লাস 1। তাহলে সি ইকাল টু কত হবে, প্লাস মাইনাস এ ইন্টু রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস 1 হবে। তাহলে দেখো এবার লক্ষ্য করো, তাহলে সি এর মান কত বাড়ালো, সি ইকাল টু প্লাস মাইনাস এ ইন্টু রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস 1 আসলো। এটাই হচ্ছে সত্য, যে এই সরল লেখাটা ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি সরল লেখাটা এই বৃত্তকে স্পর্শ করা সত্য হচ্ছে সি ইকাল টু প্লাস মাইনাস এ ইন্টু রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস 1। দেখো ওটাই আছে ভাই, কোশ্চিন ওটাই আছে। দেখো আমি যে ছকটা করেছি, সি ইকাল টু প্লাস মাইনাস এ ইন্টু রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস 1 এখানে আছে। তো এরকমভাবে অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত সমস্ত ক্ষেত্রে এভাবেই করব,
যে আমরা x1 বিন্দুতে এখানে যেমন করেছি x1 ধরো এইটা x1 বিন্দুতে এই অধিবৃত্তের ক্ষেত্রে আমরা স্পর্শকের সমীকরণ বের করে নেব। এবার স্পর্শকের সমীকরণের সঙ্গে আর y = mx + c তুলনা করব, তুলনা করে সহগ তুলনা করে x1 বিন্দুটা বের করব। তাহলে x1 বিন্দুটা হচ্ছে এই বৃত্তের অধিবৃত্তের উপর আছে, অধিবৃত্ত পুট করে দিয়ে সেখান থেকে আমরা এরকম রিলেশন নিয়ে চলে আসব। তাহলে আমরা রিলেশনটা পেয়ে গেলাম। এবার চলে আসে, এবার এই ধারের মানটা কি করে পেয়েছি দেখো, এখানে সরলরেখাটা কি আছে mx + c, এটা হচ্ছে জেনারেল স্পর্শক, সাধারণ স্পর্শকের সমীকরণ। তাহলে সাধারণ স্পর্শকের সমীকরণ কি হবে, অতএব সাধারণ স্পর্শকের সমীকরণ কত হবে y = দেখো y = কি সাধারণ স্পর্শক বলতে y = mx + c। আচ্ছা c এর মানটা যেহেতু বেরিয়ে গেছে, c এর মানটা এখানে পুট করে দেবো। c এর মানটা কত হচ্ছে +- a × m² + 1। দেখো তাহলে সাধারণ স্পর্শকের সমীকরণ আমরা পেয়ে গেলাম। জাস্ট কন্ডিশানটা বের করব, যে স্পর্শক আর সত্যের কন্ডিশান c = একটা আসবে, সেই c = মানটা হচ্ছে এখানে পুট করে দেবো। সেটাই হচ্ছে সাধারণ স্পর্শকের সমীকরণ। যে কোনো স্পর্শকের সমীকরণ মানে এই বৃত্তের ক্ষেত্রে যে কোনো স্পর্শকের সমীকরণ হচ্ছে এটা। জাস্ট m এর মানটা যদি থাকে আমরা পুট করে দিলে আমরা যে কোনো সাধারণ স্পর্শকের সমীকরণ এখানে পেয়ে যাব। তাহলে বোঝা গেল কীভাবে করলাম। এরকম কিন্তু বইয়ে আছে অঙ্ক, যে অনেক অঙ্ক আছে এখানে যেমন বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত আছে, সেখানে অন্যান্য কার্ভ আছে। ঠিক একই রকম প্রসেসে করব, যে ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব এবং ওরকম y = mx + c সঙ্গে কম্পেয়ার করে x1 বিন্দু বের করে সেটা আমরা পুট করে দেবো। পুট করে দিলে আমাদের কন্ডিশান পেয়ে যাব। এবার কন্ডিশানের মানটা এখানে পুট করে দিলে সাধারণ স্পর্শকের সমীকরণ পেয়ে যাব। আচ্ছা, এবার যেটা বলার দেখো, আমরা এটা মনে রাখবো কী করে। দেখো এটা মনে রাখার জন্য দেখো এটা আমি বলে দিচ্ছি কীভাবে মনে রাখবো। দেখো এগুলো তো একটু মুখস্থ করলে একটু অর্ডার লাগছে, আমি দেখো বলে দিচ্ছি কীভাবে মনে রাখবো। দেখো আমি সব পুছে দিচ্ছি এগুলো। আচ্ছা দেখো দেখো দুই একটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে, এইটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে যে এটা স্পর্শকের শর্ত কি c = a/m, এটা একটু মনে রাখবে। আর উপবৃত্তের ক্ষেত্রে কী হয় c = +- a²m² + b², এই দুটো মনে রাখবে। এই দুটো মনে রাখলে বাকি টোটাল যে ছকটা আছে আমি সবগুলো করে দিচ্ছি। দেখো আচ্ছা দেখো উপবৃত্তের ক্ষেত্রে যদি এটা হয়, অধিবৃত্তের ক্ষেত্রে কী হবে দেখো, অধিবৃত্তের ক্ষেত্রে c = এখানে দেখো প্লাস আছে এখানে মাইনাস আছে, জাস্ট প্লাসটাকে মাইনাস করে দেবো। c = +- a²m², এখানে +b² ছিল এখানে -b² হবে। বুঝা গেছে। অধিবৃত্তের উপবৃত্ত থেকে আমরা অধিবৃত্ত লিখে দিলাম। একই রকম দেখো বৃত্তের ক্ষেত্রে কী লিখবো, বৃত্তের ক্ষেত্রে দেখো কী হবে c = +- একটু বৃত্তের ক্ষেত্রে লক্ষ্য করো, বৃত্তের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, আমরা এই অধিবৃত্ত থেকে আমরা বৃত্তে কনভার্ট করতে পারবো। দেখো x² অধিবৃত্তের সমীকরণ উপবৃত্তের সমীকরণ থেকে বৃত্তের সমীকরণে যাচ্ছি। দেখো উপবৃত্তের সমীকরণ কত আছে x² + y² / b² = 1। এখানে যদি বির জায়গায় a পুট করে দিই, b সমান যদি a পুট করে দিই তাহলে কত হবে x² / a² + y² / a² = 1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হবে x² + y² = a² হয়ে যাচ্ছে। দেখো তাহলে উপবৃত্ত থেকে আমরা বৃত্তের সমীকরণ কীভাবে পাচ্ছি, উপবৃত্তের সমীকরণে বীর জায়গায় এ পুট করে দিলে আমরা বৃত্তের সমীকরণ পেয়ে যাচ্ছি। ঠিক এখানেও এরকম, এটার কন্ডিশান এটা হলে এই কন্ডিশানে আমরা বীর জায়গায় এ পুট করে দেবো, তাহলে এখানে এটা পেয়ে যাব, এখানে বৃত্তের স্পর্শকার সত্য পেয়ে যাব। তাহলে এখানে বীর জায়গায় যদি এ পুট করে দাও, তাহলে বীর জায়গায় যদি এ পুট করে দাও কত হবে, তাহলে c = +- বীর জায়গায় এ পুট করে দাও a² m², বি এর জায়গায় এ পুট করলে কত হবে a²। তাহলে a² যদি বাইরে বের করে নিই তাহলে a × √m² + 1 হবে। তাহলে এখানে কত হবে +- a × √m² + 1। তাহলে দুটো মনে থাকলে বাকি দুটো আমরা করতে পারবো। আর এধারে ছক তো কোনো ব্যাপারই নয়, এখানে কন্ডিশনটা পেয়ে গেলে কত হবে, তাহলে বৃত্তের স্পর্শক কী আছে y = mx + c, y = mx + c, c বলতে কত এইটা +- √a × m² + 1। আচ্ছা এখানে কত হবে y = mx + c বলতে কত a/m, এখানে কত হবে y = mx + c, c বলতে কত +- √a² m² + b²। একই রকম y = mx +- √a² m², এখানে c এর মান হচ্ছে এইটা -b²। দেখো এইভাবে কিন্তু মনে রাখার চেষ্টা করবে একটু।
তোমাদের দেখো, তোমাদের কনিক সেকশানের প্যারামেট্রিক ফর্মগুলো একটু লিখে নাও, কারণ এগুলো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। দেখো প্যারামেট্রিক ফর্ম বলে লিখে নাও, প্যারামেট্রিক ফর্ম। আচ্ছা, প্যারামেট্রিক ফর্মটাকে একটু বলে দিই, আমি একটা উদাহরণ দিয়ে বলেছি। ধরো একটা বৃত্ত আছে, একটা বৃত্ত, বৃত্তের সমীকরণ কি? নর্মালি বৃত্তের সমীকরণ হয় এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার। তাহলে এর প্যারামেট্রিক ফর্ম কী হবে? এক্স ইকাল টু এ কস থিটা আর ওয়াই ইকাল টু এ সাইন থিটা। এখানে থিটাটা হচ্ছে প্যারামিটার, এখানে থিটাটা কি? প্যারামিটার। প্যারামেট্রিক ফর্ম এমন একটা ফর্ম, এখানে থিটাটা কি? থিটা হচ্ছে এখানে প্যারামিটার। এই থিটাকে এলিমিনেট করলে, মানে থিটাকে হাঁটালে যে ইকুয়েশানটা আসবে সেই ইকুয়েশানটা আমরা বৃত্তের ইকুয়েশান পাবো। বুঝা যাচ্ছে প্যারামেট্রিক ফর্মটা কি? তোমরা এগুলো ক্লাস 11-এ পড়ে এসছো। আচ্ছা, অধিবৃত্ত দেখো, অধিবৃত্তের প্যারামেট্রিক ফর্ম কী হবে? আচ্ছা, অধিবৃত্তের স্ট্যান্ডার্ড ফর্মটাকে যদি ধরি ওয়াই স্কোয়ার ইকাল টু 4x, এর প্যারামেট্রিক ফর্ম কী হবে? এর প্যারামেট্রিক ফর্ম এক্স ইকাল টু এটি স্কোয়ার কমা 280। এক্স ইকাল টু এটি স্কোয়ার, এখানে ওয়াই ইকাল টু 280 ধরতে হয় প্যারামেট্রিক ফর্ম, যেখানে টি হচ্ছে প্যারামিটার। এই টি প্যারামিটার মানে কি? এক্স ইকাল টু এটি স্কোয়ার, এখানে ওয়াই ইকাল টু 280। এখানে টিকে এলিমিনেট করলে এখানে অধিবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার ইকাল টু 4x পাবো। মানে এখান থেকে ধরো টি ইকাল টু কত আসছে? ওয়াই ইকাল টু 2। এই টি এর মানটা এখানে পুট করে দাও, এ ইন্টু টি স্কোয়ার মানে ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করবে, এটাই আসবে, ওয়াই স্কোয়ার ইকাল টু 4x আসবে। আচ্ছা, বৃত্ত অধিবৃত্ত হয়ে গেল। এবার উপবৃত্তে চলে আসো। উপবৃত্তের প্যারামেট্রিক ফর্ম, উপবৃত্তের সমীকরণ কত হয়? এক্স স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকাল টু 1। উপবৃত্তের প্যারামেট্রিক ফর্ম কত হবে? এক্স ইকাল টু এ কস থিটা কমা ওয়াই ইকাল টু বি সাইন থিটা। আচ্ছা, পরাবৃত্ত দেখো, পরাবৃত্তের প্যারামেট্রিক ফর্ম কত হবে? পরাবৃত্ত কত? এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকাল টু 1। তাহলে এর প্যারামেট্রিক ফর্ম কত হবে? এক্স ইকাল টু এ সেক থিটা ওয়াই ইকাল টু বি ট্যান থিটা। আচ্ছা, সমপরাবৃত্ত যদি থাকে, সমপরাবৃত্তের সমীকরণ কি? এক্স ওয়াই ইকাল টু সি স্কোয়ার। এর প্যারামেট্রিক ফর্ম কত? সি টি কমা সি বাই টি। তাহলে এগুলো প্যারামেট্রিক ফর্ম, কিছু কিছু অঙ্কে কাজে লাগবে। আচ্ছা, ঠিক আছে। তো তোমাদের স্পর্শক অভিলম্বের এই থিওরিগুলোই ছিল, মোটামুটি যতগুলো পারা গেছে করা গেছে। এখনও অনেক থিওরি আছে, আর বেশিরভাগটাই যেগুলো দরকার আমি করে দিয়েছি। আর একটা কথা বলার, তোমরা ক্লাস 11-এর অবশ্যই কিন্তু স্থানাঙ্ক জ্যামিতির একটু দেখে আসবে, যে দুটো বিন্দু দেখা, সরল লেখা, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, প্রত্যেকটা কনসেপ্টগুলো একটু কিন্তু চোখ বুলিয়ে আসবে, নাহলে কিন্তু স্পর্শক অভিলম্ব তোমরা অতটা করতে পারবে না। কারণ এখানে পুরো 11-এর কিন্তু কনসেপ্ট পুরো লাগবে, স্থানাঙ্ক জ্যামিতি। কারণ 11-এর কনসেপ্ট আমি এই ভিডিওর মধ্যে আমি দিতে পারবো না। কেমন? আজ এ পর্যন্তই। যদি কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।